রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে খেতে খেয়াল করে কে যেন দৌড়ে আসছে অন্ধকার রাস্তা দিয়ে। কাছে আসতে দেখে আর কেউ নয়, রবির ছোট বোন। ছোট বোনকে এভাবে দৌড়াতে দেখে রবির হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। ছোট বোন রিহি এসে রবির সামনে দাঁড়িয়ে গেল। রবি রিহির হাত ধরতে ধরতে বলল, কি হয়েছে তোর? ততক্ষণে রিহি অজ্ঞান হয়ে গেল। এদিকে কিছু লোক দৌড়ে এসে রবি আর রিহিকে ঘিরে ধরল। এতক্ষণে চারপাশে থাকা লোকগুলো রবিকে ঘিরে ফেলেছে। একটা লোক এসে রবির কাঁধে হাত দিতেই রবি পেছনে ফিরে। রবি বুঝতে পারে এই লোকগুলো রিহির পিছু নিয়েছিল। রিহিকে মাটিতে রেখে রবি দাঁড়াতে পেছন থেকে একটা লোক বলে, ভাই এখানে ঝামেলা করে কোনো লাভই নেই, ফোনটা নিয়ে চলো এখান থেকে। তার মানে রিহির ফোনে এমন কিছু আছে যেটা তাদের ক্ষতি করতে পারে। রবি রিহির ফোনটা নিল, ফোনটা লোকগুলোর দিকে এগিয়ে দিয়ে বলল, ভাই যদি আপনাদের ক্ষতি হয় এমন কিছু থাকে তাহলে ডিটেল করে দেন। রবির হাত থেকে ফোন নিয়ে কিছু সময় টিপেটিপি করে ফোনটা মাটিতে আছড়ে দিল। রবির চুপচাপ হয়ে আছে, কিছু বলছে না। তারা চলে গেলে ভাঙ্গা ফোনটা রবি নিজের পকেটে নিল। পাশের দোকান থেকে এক বোতল জল নিয়ে রিহির মুখে দিয়ে জ্ঞান ফিরালো। রিহি চোখ খুলে রবিকে দেখে ভাইয়া বলে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল। রিহিকে জড়িয়ে ধরে রবির চারপাশের লোকগুলোকে ভালো করে দেখে নিল। এত কিছু হয়ে গেল, একটা লোকও রবিকে হেল্প করতে চাইল না। রবি রিহির কান্না থামে একটা রিক্সা ডেকে বাসে চলে এলো। আপু দরজা খুলে দিল। রবি রিহিকে নিয়ে সোফায় বসালো। আপু রিহিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। রিহি কোনো জবাব দিচ্ছে না। রবিও জানে না আসলে হয়েছেটা কি। রবি যেটুকু জানলো সেটুকু আপুকে বলল। এক গ্লাস পানি রিহির হাতে দিতে দিতে জিজ্ঞেস করলো, ফোনে কি ছিল? এবার রিহি বলল, আমি প্রাইভেট পড়ে আসার সময় দেখি ওই লোকগুলো একটা মেয়েকে কিডন্যাপ করেছে, মেয়েটিকে তারা খুন করেছে। এগুলো আমি ফোনে ভিডিও করে রাখি, তাই তারা আমার পিছু নিয়েছিল। আমি ব্যাপারটা দেখছি, তুই শান্ত থাক। রিহি আর আপু কথা বলছে। রিহি তখনও শকের মধ্যে আছে। রবি রিহির ভাঙ্গা ফোনটা নিয়ে দোকান থেকে ঠিক করে আনলো। ফোনটা ঠিক করার পর রবি সেটা নিয়ে সোজা বাসে চলে এসে ফোনের ডিলিট করা ভিডিও রিকভার করলো। রবি একজন পুলিশ অফিসার। একটা মিথ্যা খুনের অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু রবি পুলিশের এই চাকরির কোনো পরোয়া করে না, কারণ এই চাকরি যাওয়ার ফলে তার উল্টো লাভ হয়েছে। যতদিন আইনের মধ্যে ছিল ততদিন স্বাধীনভাবে কিছু করতে পারেনি, তবে এখন চাইলে সব করতে পারে। একজন পুলিশ অফিসার থেকে মাফিয়া হয়ে ওঠার পেছনে আছে অনেক গল্প। রিহির ফোনটা তাকে দিয়ে বলল, ভয় পাস না, তোর ভাই আছে তো। রিহি রবির কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ বলল। রবি নিজের রুমে চলে এলো। নিজের কম্পিউটারে বসে একটা ফাইল ওপেন করলো। সেখানে বেশ কিছু ছবি আর তাদের নাম ঠিকানা লেখা আছে। ফাইলটায় একবার চোখ বুলিয়ে নিয়ে ঘুমাতে চলে গেল। পরের দিন একটা নিউজ দেখে রিহি যথারীতি ভয় পেয়ে যায়, কারণ সে প্রাইভেট থেকে ফেরার পথে যাদের খুন করতে দেখেছিল তাদের একজন এখন খুন হয়েছে। রবি তখনও ঘুমিয়েছিল। রিহি তাড়াতাড়ি রবির রুমে এসে ডাকতে থাকে। ঘুমু ঘুমু চোখে রবি উঠে বসে। রিহিকে কি হয়েছে জিজ্ঞেস করে। তখন রিহি নিউজের কথাগুলো বলে। রবি বুঝতে পারে রিহি অনেক এক্সাইটেড বিষয়টি নিয়ে, তাই রবি রিহিকে বলল, এসব খারাপ মানুষগুলো এভাবে শাস্তি পায়, সামনের দিনে হয়তো আরো বাজেভাবে শাস্তি পাবে। এসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি আছি তো। রিহি রবির কথা শুনে রুম থেকে যেতে না যেতেই আপু চলে আসে। রবি আপুর মুখ দেখে বুঝতে পারে এখন নিশ্চয়ই কথা শুনতে হবে। মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। আপু বলে, কাল রাতে বের হয়েছিস? কই না তো, কেন? একদম মিথ্যা বলবি না। লোকটাকে তুই মেরেছিস? তুমি জানোই যখন, আমি আর কি বলবো। কেন মেরেছিস? আইনে থেকে খারাপ মানুষগুলোর উচ্ছেদ করতে পারিনি, যার ফলে বেরিয়ে আসলাম সেই আইন থেকে। তুই না বলেছিলি এসব ছেড়ে দিবি? হাজারো দেশ প্রেমিককে রেখে আমি একা কিভাবে বাসায় বসে থাকতে পারি? তোর যা ইচ্ছে কর, তবে কোনো ভালো বা নিরীহ মানুষকে যাতে না মারে। তুমি বলছো এটা? হ্যাঁ বলছি। রবি আপুর কথা শুনে বেশ অবাক হলো, কারণ এতদিন আপু এসব গুম খুন করতে নিষেধ করত, কিন্তু আজ সত্যি মিথ্যা দেখে এসব করতে বলছে। আসলে চিন্তা করার মতো। আপু চলে গেলে রবি উঠে ফ্রেশ হয়ে নেয়। একটু পর নাস্তা করতে আসে। সবাই মিলে নাস্তা করে নেয়। হঠাৎ একটা ফোন আসে। কথা শেষ করে রবি বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
আপু বুঝতে পারে গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইক বের করেছে। রবি বাইক তখন বের করে যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকবে। রবি সোজা পাহাড়ি একটা অঞ্চলে চলে গেল। কিছুটা ভেতরে গিয়ে বাইকটা রেখে একটা সুড়ঙ্গ দিয়ে ভেতরে চলে গেল। আরও কিছুটা ভেতরে গিয়ে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল। এই গভীর জঙ্গলে একটা আন্ডারগ্রাউন্ড রুম। পুরো রুমকে কয়েকটি ভাগে ভাগ করা। একপাশে কম্পিউটার, একপাশে অত্যাধুনিক অস্ত্র। রবি সেখানে যেতে সবাই দাঁড়িয়ে যায়। রবি সবাইকে বসতে বলে। রাশেদ একটু পর রবির পাশে আসে। রাশেদকে দেখতেই রবি একটু মুচকি হেসে বলে, কি অবস্থা? খুবই খারাপ। কেন, কি হয়েছে? কয়েকদিনের মধ্যে দেশে হামলা হতে পারে। চল বসে কথা বলি। রবি রাশেদকে একটু সবার থেকে দূরে নিয়ে গেল। তারপর রাশেদকে সব কিছু বলতে বলল। রাশেদ নিজের ফোন বের করে রবিকে কিছু ছবি দেখায়। রবি দেখে এখানেও কাউকে খুন করার ছবি দেখা যাচ্ছে। হয়তো লোকটা ভালো কিছুতে ছিল। তাই রাশেদ এটা রবিকে দেখালো। রবি রাশেদকে জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় খুন হওয়া লোকটা ভালো লোক ছিল? আমার শুধু মনে হয় না, তিনি একজন পারমাণবিক বিজ্ঞানী ছিলেন। তার মানে তাকে কেউ বিশেষ কিছুর অফার করছিল? ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে। এক কাজ কর, এর পেছনের রহস্যগুলো বের করে দেখ। ওকে, তাহলে আজকে নতুন কিছু নিয়ে প্ল্যান কর। সবাইকে ডাক কনফারেন্স রুমে। আন্ডারগ্রাউন্ডে কয়েকটা রুম আছে। তার মধ্যে প্রথম রুম, এতক্ষণ ধরে কথা বলছিল দুজন। বিভিন্ন অস্ত্র গবেষণা করে এক রুমে রাখা হয়। সব শেষে সেগুলো অন্য রুমে নিয়ে যাওয়া হয়। রবির কথা শুনে রাশেদ সবাইকে কনফারেন্স রুমে ডাকলো। এদের সাথে রবি অনেক দিন ধরে আছে। সবাই ভালো করে চিনো। রবির বানানো এই টিমের কয়েকটা নাম আছে। সবাই পুলিশের কাছে অপরাধী হয়ে আছে। এই লোকগুলোর মধ্যে আছে হ্যাকার, সিক্রেট এজেন্ট, পরমাণু বিজ্ঞানী, ডাক্তার, অবসরপ্রাপ্ত সেনা, নৌ বিমান, পুলিশ, বিজেপি, বিএসএফ সব সদস্য। এরা এক কথায় সবাই দেশপ্রেমিক। সবাই এমন সদস্য এখানে যারা দায়িত্ব পালন করতে গিয়ে কোনো না কোনো প্রিয়জন হারিয়েছে। এরা সবাই বুঝে দায়িত্ব কি। কনফারেন্স রুমে সবাই আসলে রবি সবার উদ্দেশ্যে বলে, দেশের ভেতরে একটা হামলা হতে পারে। এটা নিয়ে আমাদের কাছে তেমন কোনো প্রমাণ নাই, যার ফলে আমরা কিছু করতে পারতেছি না। সবাই সেখানেও চারপাশ দেখে যাবেন। হয়তো এমনও হতে পারে এই হামলা দেশের ভেতরে কেউ করবে। এমনও হতে পারে সাধারণ মানুষের উপর হামলা করার নাম করে আমাদের উপরও টার্গেট করতে পারে। কয়েকদিন আগে নিউজ চ্যানেলগুলোতে যে সাইবার হামলা করছিল, আমরা সেটা থেকে দেশের অনেক গোয়েন্দা সংস্থা জেনে গেছি আমাদের টিমের ব্যাপারে। যদিও তারা আমাদের শুধু একটা টিমের ব্যাপারে জেনেছে, কিন্তু তারা জানে না আমাদের টিমটা কে পরিচালনা করে, কে কে সদস্য আছে এতে, কিংবা আমরা কোথা থেকে এই টিম পরিচালনা করি। কিন্তু তাও আমাদের সতর্ক থাকতে হবে। তারা অলরেডি আমাদের খোঁজার জন্য লেগে গেছে। তারা আমাদের টিমের একটা নামকরণ করেছে। তারা এই টিমের নাম দিয়েছে ব্ল্যাক ভাইরাস, ভিভি। হয়তো সাইবার হামলার কারণে তারা এই নাম দিয়েছে। কাল থেকে আমাদের অনেক কাজ করতে হবে। সবাই মনোযোগ দিয়ে নিজের কাজ করুন। দেশের উপর যে হামলা হবে তা মামুলি কোনো ব্যাপার নিশ্চয়ই নয়। সবাইকে আমি আবারও সাবধান করছি। কনফারেন্স রুম থেকে রবি বের হয়ে আসে। সাথে বাকিরা এক সেকেন্ড সময় নষ্ট না করে নিজের কাজে লেগে পড়ে। রবি রাশেদকে বলে, পরমাণু বিজ্ঞানীর খুনের ব্যাপারে আজকে রাতের মধ্যে সব তথ্য জোগাড় করতে। কনফারেন্স রুম থেকে রবি বের হয়ে আসে। সাথে বাকিরা এক সেকেন্ড সময় নষ্ট না করে নিজেদের কাজে লেগে পড়ে। রবি রাশেদকে বলে, পরমাণু বিজ্ঞানীর খুনের ব্যাপারে আজকে রাতের মধ্যে সব তথ্য জোগাড় করতে। রবি বাসায় চলে এলো। রাত 9টার দিকে রাশেদ মেল করলো কিছু একটা। রবি সেটা খুব মনোযোগ দিয়ে দেখলো। রাশেদ বলল, এই খুন যারা করেছে তাদের ধরে ফেলতে। রবি এসে বাকি কাজ করবে। রবির কথা শুনে রাশেদ আর তার লোকজন মিলে বেরিয়ে পড়লো। রবি রাতে বাসায় বসে বসে কম্পিউটারে কাজ করছে। এদিকে রাশেদ আর তার লোকেরা মিলে 1 ঘন্টার মধ্যে 2জন মন্ত্রী, 2জন পুলিশ কমিশনারকে তুলে রাশেদের গোডাউনে নিয়ে গেল। রাত 2টায় ঘুম থেকে উঠে রবি আস্তে আস্তে বাসা থেকে বের হচ্ছে। যখনই দরজা খুলতে যাবে পেছনে কারোর উপস্থিতি বুঝতে পারে। পেছনে কি সেটা দেখতে যাবে, তার কি পরিচিত কণ্ঠে বলে ওঠে, মিস্টার আর কে? রবি বুঝতে পারে আপুর গলায় এটা। রবি ফিরে বলল, তুমি এখনো ঘুমাওনি? তুই এত রাতে এই কাপড় পরে কই যাস? নিশ্চয়ই আজকেও কারো লাশ পড়বে। আপু, এসব পরে বলবো।
তুমি দরজা লাগিয়ে ঘুমাও। আর কে আশা করি কোনো ভুল হবে না। তোমার ভাই ভুল করবে না। আপু রবির দিকে তাকিয়ে আছে। দরজা দিয়ে রবি বের হয়ে যাচ্ছে। রবি বাইক নিয়ে চলে যাচ্ছে। কিছু সময় পথে আপু দরজা বন্ধ করে ঘুমাতে চলে গেল। আপু জানে রবি এমন কারোর গলা কাটবে যে অপরাধের শীর্ষে পৌঁছে গেছে। এই কাটার ব্যাপারটা আপুর কাছে একদম সিম্পল হয়ে গেছে। প্রায় রবি ওরফে আরকে খারাপ মানুষের অবস্থা খারাপ করে আসে। অবশ্যই এটা আগে আপু ভয় পেত, কিন্তু সময়ের ব্যবধানে এসব মানিয়ে নিতে পারে এখন। আপু ঘুমাতে চলে গেল। রবি সোজা বাইকটা নিয়ে রাশেদের গোডাউনে চলে এলো। বাইকটা নিয়ে সোজা গোডাউনে ঢুকে পড়ে। রবিকে দেখে রাশেদ এগিয়ে আসে। রবি নিজের মাস্ক পরে নিয়ে সম্পূর্ণ আরকে হয়ে যায়। এই আর্কের কথা সবাই কম বেশি জানে, কিন্তু কেউ কখনো তাকে দেখতে পায়নি। যারা দেখেছে হয় তারা পরিবারের কেউ, নয়তো খুব কাছের বিশ্বস্ত কেউ। রবি ভেতরে যেতে যেতে শুনতে পাই একজন বলছে, আমি হলাম এই এলাকার মন্ত্রী, আমাকে তুলে আনার সাহস কি করে হয় তাদের? জানে মেরে ফেলবো সবটাকে। মন্ত্রীর হুমকি দেওয়া কথা শেষ হতে না হতে রবি ভেতরে প্রবেশ করে। রবি মাত্র একজনকে এই রুমে দেখতে পায়। রাশেদের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই রাশেদ বলে, বাকিরাও আছে এখানে, সবাইকে এক রুমে নিয়ে আয়। রবির কথায় শেষ হতে না হতেই রাশেদ তার লোকেদের বলল সবাইকে এই রুমে নিয়ে আসতে। রাশেদের লোকগুলো ভয় পাচ্ছে, যদিও তারা আর কে একরকম কাপড়ে আবদ্ধ অবস্থায় দেখেছে। কিন্তু আগে হাতে পিস্তল থাকতো, কিন্তু এখন পিস্তল নেই। হাতে আছে একটা ধবধবে সাদা চাইনিজ কোরাল। এত সাদা যে কোনো আলো সে কোরালে পড়ে সেটা প্রতিফলিত হচ্ছে। একটু পর দুজন পুলিশ কমিশনার আর একজন মন্ত্রীকে নিয়ে এই রুমে আনলো। সবাই একজন অপরজনকে দেখে অবাক হচ্ছে। ভয় তো আরো কয়েকগুণ বেড়ে গেল, কারণ এতক্ষণ ধরে সবাই কম বেশি নিজের পাওয়ারের কথা বলে হুমকি দিচ্ছিল। কিন্তু এতগুলো লোককে একসাথে যে তুলে আনতে পারে তারও নিশ্চয়ই পাওয়ার কম না। রবি একটা চেয়ারে বসতে বসতে সিগারেট ধরল। একটু ধোয়া মুখে নিয়ে রাশেদকে বলল, পোলাপান সবাইকে বাইরে যেতে। রাশেদ ছাড়া সবাই বাইরে চলে গেল। এখন রুমে আছে দুজন মন্ত্রী, দুজন পুলিশ কমিশনার, রাশেদ আর রবি। রবি তাদের বলল, কিরে, এতক্ষণ ধরে তোরা খুব ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছিল তাই না? এবার দেখা তোদের ক্ষমতা। রবির কথা শুনে সবাই চুপ হয়ে আছে। তারা রবিকে দেখা মাত্রই বুঝে গেছে তাদের তুলে আনার ব্যাপারও আর কে ছিল। একজন বলল, ভাই আমরা কি করছি? কেন আমাদের তুলে আনলেন? তোরা সবাই তো একসাথে, নিশ্চয়ই বুঝতে পারছিস কেন তুলে আনছি তোদের। না ভাই, বুঝতে পারছি না। রাশেদ, ওদের ছবিগুলো দেখা। রাশেদ নিজের ফোনের ছবিগুলো তাদের দেখাচ্ছে। এটা দেখে সবাই সাময়িক সময়ের জন্য চুপ হয়ে যায়, পরক্ষণেই বলে ওঠে, এসব আমরা করিনি। তাদের কথা শুনে রবি এবার শব্দ করে হেসে উঠল আর বলল, আমি কখন বললাম এসব তোরা করেছিস? তোরা চারজন যে এক হয়ে কাজ করছিস তা তো বোঝা যাচ্ছে তোদের কথা শুনে। আর এই কাজ তোরা নিজেরা করিসনি, অন্য কাউকে দিয়ে করিয়েছিস। রবির কথা শেষ হতে না হতেই মাহমুদ একটা লোককে ধরে নিয়ে আসে। লোকটাকে দেখে তারা চারজন ভূত দেখার মতো চোখ বড় করে ফেলে। রবি ইশারা করতে মাহমুদ যে লোকটাকে ধরে আনছি সে লোকটা বলে, ভাই ওই মন্ত্রী আর কমিশনার চারজন এক হয়ে কাজ করে, তাদের কথায় আমি কাজ করি। আমি এই পর্যন্ত 6 জনকে মেরে ফেলেছি ওদের কথায়। রবি মাহমুদের দিকে তাকাতেই মাহমুদ বলে, উত্তম মাধ্যম দিয়েছি তাই সব কথা বের করে দিছে। তাদের কথা শুনে মন্ত্রী বলে ওঠে, শালা বেঈমান, তোর যখন যত টাকা লেগেছে দিয়েছে, আজ তুই আমাদের পিঠে ছুরি মারলি। কথা শেষ হওয়ার আগে সবাই নিজেদের মুখে তরল কিছু পড়ছে বুঝতে পারে। মুখে দিয়ে বুঝতে পারে এটা রক্ত। রবির হাতে থাকা কুড়ালে রক্ত লেগে আছে। যে মন্ত্রী গলা উঁচু করে কথা বলছিল তার দেহ থেকে গর্দান আলাদা হয়ে পড়ে আছে। এত অল্প সময়ের মাঝে দ্রুত রবি কোড়াল চালালো যে কেউ বুঝতে পারেনি। মন্ত্রী কাটা মাথার দিকে তাকিয়ে রবি বলে, আর্কের সামনে কেউ মাথা তুলে দাঁড়ানোর সাহস পায় না, আর তুই উঁচু গলায় কথা বলছিস? রবি এক পা হেঁটে দ্বিতীয় মন্ত্রীর কাছে যায় আর জিজ্ঞেস করে কেন পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলেছে। সে যখনই জানি না আমি এসবের ব্যাপারে বলল তখনই তার একটা হাত দেহ থেকে আলাদা হয়ে গেল। রবির এমন ভয়ঙ্কর রূপ আগে কেউ কোনোদিন দেখেনি, এমনকি রাশেদ মাহমুদও না। মন্ত্রীর দেহ থেকে হাত আলাদা হতে সে অজ্ঞান হয়ে গেল। সাথে পুলিশ কমিশনার দুজনও অজ্ঞান হয়ে গেল। মাহমুদ ধরে আনা
লোকটা রবির পা ধরে তার কাজের জন্য ক্ষমা চাচ্ছে, কিন্তু তাকে ক্ষমা করলে যে খুন হওয়া মানুষগুলোর আত্মা চিৎকার করবে। রবি শুধু বলল, তোকে ক্ষমা করতে পারলাম না, গুড বাই। সাথে সাথে ধারালো কুড়াল দিয়ে তার মাথা আলাদা করে ফেল। সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে মন্ত্রী আর কমিশনার। রবি ইশারা করতে রাশেদ আর মাহমুদকে তিনজনকে চেয়ারের সাথে বেঁধে ফেল। তাদের পানি দিয়ে জ্ঞান ফেরালো। অসহ্য যন্ত্রণায় মন্ত্রী চিৎকার করছে। রবি তাকে বলল, তুই যেভাবে কষ্ট পাচ্ছিস ঠিক সেভাবেই কষ্ট পেয়েছে তারা, যাদের তুই খুন করিয়েছিস। কমিশনারগুলো তো কান্না করতে শুরু করেছে। রবি মন্ত্রীকে বলল, আমি জানি তোরা এমনি এমনি বিজ্ঞানীর খুন করাসনি, এর পেছনে অবশ্য তোদের বড় কোনো লাভ আছে। এখন বল, তোদের কি লাভ খুন করিয়ে? টাকার জন্য আমরা এসব করছি। কে দিয়েছিল টাকা? সে একজন না, তার একটা টিম। আমি তাদের টিমের একজন। আমি ওই টিমের ব্যাপারে কিছু বলতে পারবো না। যদি আমি কিছু বলেছি তারা জানে, তাহলে আমাকে আর আমার পরিবারকে মেরে ফেলবে। আর যদি না বলিস আমি মেরে ফেলবো। তুই যখন বলবি না, তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। কথাটা বলে রবি যখনই কুড়াল হাতে নিতে যাবে তখনই মন্ত্রী সব বলতে শুরু করে। এটা বিভিন্ন দেশের লোকদের নিয়ে বানানো একটা টিম। এই টিমের নাম মিশন 7। এই টিমে প্রায় 200 জনের সদস্য আছে, তার মধ্যে আমরা 4 জন। তাদের মিশন হলো এই দেশের ভেতর থাকা প্রাকৃতিক সম্পদগুলো পাচার করা, কিন্তু সরকার এতে সায় দিবে না। তাই সরকারের বাইরে এসে আমরা এই টিমের সাথে যুক্ত হয়ে কাজ করছি। তাতে আমরা কোটিপতি হয়ে যাব রাতারাতি। বিজ্ঞানীকে মারার কারণ কি? জেনে গেছি আমাদের টিমের ব্যাপারে। আমাদের টিমের মেম্বারদের নিয়ে কিছু কথা হচ্ছিল, কিভাবে এই সম্পদ বাইরে নিয়ে যাব সেসব বিষয়। কিন্তু বিজ্ঞানী আমার বন্ধু হয়, আমাকে না জানিয়ে আমার বাসায় আসে আর আমাদের কথাগুলো ভিডিও করে ফেলে, যার ফলে তাকে মারতে হলো। টিমের নাম মিশন 7 হয় কেমনে? এটা মিশনের কথা বলছে অলরেডি। আসল নাম কি এই টিমের? এটাই আসল নাম, মিশন 7। এই টিমের সাথে আর কে কে আছে তাদের লিস্ট চাই আমি। আমার কাছে কোনো লিস্ট নেই। তুই যে এই টিমের সাথে আছিস তা কি তোর পরিবারে কেউ জানে? না, তারা জানলে আমি এসব করতে পারতাম না। তুই জাতির জন্য বড় হুমকি। তোকে বাঁচিয়ে রেখে ভাইরাস ছড়িয়ে যেতে দেব না। পরপারে ভালো থাকিস। রবির কথার থেকে হাত বেশি চলে সেটা দেখাই যাচ্ছে। কথা শেষ হতে না হতে সেই মন্ত্রীর মাথা থেকে দেহ আলাদা হয়ে গেছে। বাকি দুজন কমিশনার আছে, তাদের একজনের অবস্থা খুবই খারাপ, তবে বাকি একজন মোটামুটি ভয় পেলেও কেমন যেন লাগছে তাকে। রবি কোড়াল হাতে নিয়ে একটা কোপ দিল। চেয়ারের সাথে বেঁধে রাখা দড়িগুলো খুলে গেল। দুই কমিশনার রবির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রবি কোড়াল হাতে নিয়ে একটা কোপ দিল। চেয়ারের সাথে বেঁধে রাখা দড়ি খুলে গেল। দুই কমিশনার রবির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাশেদ আর মাহমুদও অবাক হয়ে গেছে রবির এমন কাজে। রবি দুই কমিশনারকে বলল, আমি জানি তোদের পরিবারের কেউ জানে না তোরা দেশের সাথে বেইমানি করতেছিস। তারা জানলে তোদের সাথে কখনো এক ছাদের নিচে থাকবে না। তোদের সন্তান বলবে দেশদ্রোহী লোক আমার বাবা হতে পারে না। তোদের বউ বলবে যে লোকটা মাতৃভূমিকে সম্মান দিতে পারে তার কাছে স্ত্রী মর্যাদা পাবো সেটাও হতে পারে না। এক কথায় তোদের পরিবার তোদের দূরে ফেলে দেবে। যে টাকা পরিবারের জন্য কামাই করছিস, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছিস, সে টাকাও তারা নিবে না। তারা দেশকে ভালোবাসে, কিন্তু আফসোস তারাও মনে করে তোরা দেশপ্রেমিক। যখন তারা জানতে পারবে তোরা দেশদ্রোহী তখন কি অবস্থা হবে বুঝতে পারছিস? আমি চাইলে মন্ত্রীদের মতো তোদের মাথাও দেহ থেকে আলাদা করে নিতে পারতাম, কিন্তু তোদের ছোট্ট বাচ্চা আছে, তোদের একজনের স্ত্রী প্রেগনেন্ট। আমি চাই না নবজাতক সন্তান তোর চেহারা দেখার আগে তুই মারা যাস। তোদের দুজনকে একটা সুযোগ দেব। যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোরাও বাঁচবি, তোদের পরিবারও বাঁচবে। আর যদি আমার কথা মতো কাজ না করিস তোরা তো মরবি। সাথে তোদের পরিবারের সবাইকে এমনভাবে মারবো যাতে মরার সময়ও তোদের নামে থুতু ফেলবে। রবি এক নাগারে সব কথা বলে শেষ করলো। দুই কমিশনার মাথা নিচু করে আছে। তাদের একজনের নাম মোস্তফা, আরেকজনের নাম আফজাল। দুই কমিশনার রবির কথায় রাজি হয়ে গেল। এই প্রথম রবি কাউকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছে, তাও তাদের পরিবারের দিকে চেয়ে। রবির কথায় যখন দুই কমিশনার রাজি হলো তখন রবি একটা প্ল্যান বানালো সবাইকে নিয়ে। দুই কমিশনার যখন টিমের কাজ করতে যাবে সব টিমের সদস্যদের লিস্ট বের করবে, তাদের সম্পূর্ণ পরিচয় নিয়ে আসবে
আর এর শেষে কে আছে সেটাও জানাবে। রবি কমিশনার দুজনের ফোন নিয়ে কিছু একটা করলো, তারপর তাদের কাছে ফোন দিয়ে দিল। দুজনকে 2টা ল্যাপটপ দিল। যাবতীয় তথ্য সেই ল্যাপটপে নিতে বলল। যদি একটু চালাকি করে তাহলে খুব খারাপ হবে বলে সতর্ক করলো। রাশেদ বলল, কমিশনার, 2 জনকে তাদের বাসায় পৌঁছে দিতে। রাত প্রায় শেষ হতে চলল, একটু পর ফজরের আজান হবে। রাশেদ আর মাহমুদ দুজন 2 কমিশনার চোখ বেঁধে দিল, যাতে এই আস্থানার সম্পর্কে কিছু জানতে না পারে। তাদের তুলে আনার সময়ও চোখ বেঁধে আনা হয়েছিল। রাশেদ মাহমুদ 2 কমিশনারের চোখ বেঁধে নিয়ে যায় কিছু পোলাপান নিয়ে বেরিয়ে গেল। এদিকে রবি তখনও সেখানে বসে আছে। সর্বশেষে রবি কোড়াল হাতে মুখে মাস্ক পরে বের হলো। পোলাপান সবাই রবির দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। রবি সবাইকে বলল, ভেতরে 2টা লাশ আছে। লাশগুলো তাদের বাসার কাছাকাছি কোথাও ফেলে দিয়ে আসতে। পোলাপান তাই করলো। ভেতরে গিয়ে লাশগুলো নিয়ে ফেলে দিতে চলে গেল। রবি আবারও বাইক নিয়ে একটানে সোজা নিজের বাসায় চলে এলো। বাইক রেখে সোজা নিজের বাসায় ওয়াশরুমে গিয়ে একদম ফ্রেশ হয়ে গিয়ে ঘুমিয়ে গেল। এমনিতেই আর একটু পর উঠে যেতে হবে, তাই দেরি করেনি। শুয়ে পড়তে না পড়তে ঘুম চলে এলো। হারিয়ে গেল ঘুমের রাজ্যে। মুখে তীব্র আলো এসে পড়লে ঘুম ভেঙে গেল। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে। আপু জানালার পর্দা সরাচ্ছে। রবি উঠে গেল, আপুকে বলল, আর একটু ঘুমাতে পারতাম যদি পর্দা না সরাতে। অনেক বেলা হয়ে গেছে, এখন আর ঘুমোতে হবে না। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। হ্যাপি স্কুলে গেছে, তোকে আনতে যেতে বলেছে। হ্যাঁ, কেমন যেন ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কথা শেষ হলে রবি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সোজা টেবিলে গিয়ে বসে। আপু নাস্তা দিলে খেয়ে আবার রুমে চলে আসে। একটু পর ফোনে একটা ভিডিও চালাতে চালাতে আপু রবির রুমে আসে। ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রীদের লাশ। তাদের শরীরের অবস্থা এত খারাপ যে মুখটা ছাড়া সব কিছু থেতলে গেছে। দুজনের লাশের পাশে অনেক পুলিশ, 2 জন মন্ত্রী বলে কথা। রবিকে আপু ভিডিওটা দেখালে রবি আপুকে বলে, তারা এখনো দেখছে লাশগুলো, তদন্ত করবে, খুনিকে খুঁজবে, অনেক কিছু শুরু হবে এখন। কে মেরেছে ওদের? তদন্ত করলে জানতে পারবো। তুই বল, এসব তুই করেছিস? আমি করছি। এখন কেন করছি সেটা জিজ্ঞেস করবে না? অবশ্যই জিজ্ঞেস করব। তারা 2 জন মন্ত্রী, অনেক ক্ষমতা আছে, কেন ওদের মেরেছিস? এটা সিক্রেট একটা ব্যাপারে। তোর কোনো কিছু আমার কাছে সিক্রেট না, বল কেন মেরেছিস? 2 জন দেশদ্রোহী দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দেশের সম্পদ বিদেশের সাথে মিশে পাচার করছে, তাই 2 জনকে শেষ করলাম। এরা একটা টিম বানিয়েছে, অতি শীঘ্রই তাদের পুরো টিমকে শেষ করে দেব। দেশের জন্য তোকে চাকরি হারাতে হলো, ভুলে গেছিস? ভুলি নাই, আর চাকরির পরোয়া আমি করি না। চাকরি থাকলে কাজ করতে আরও সমস্যা হতো আমার। কোথায় যাচ্ছি, কি করছি সবকিছু সিনিয়রকে বলতে হতো। আমার ফোন ট্র্যাক করতো, সবকিছু তাদের মতো করতে চালাতে হতো। তাই এখন ঠিক আছে। একটু সাবধান হলে পারিস, চারপাশে শত্রুর সংখ্যা বাড়ছে। যদি কখনো তোকে কেউ চিনে যায় তাহলে বড় সমস্যা হবে আমাদের। এত চিন্তা করতে হবে না, আমি আর কে। আমার চারপাশে সারাক্ষণ লোক থাকে, এমনকি আমার পরিবারের সবার কাছেও লোক আছে। রিহির ঘটনার পর থেকে। মানে? রিহি একটা খুনের ভিডিও করেছিল, যে ওটার পর রিহির জন্য লোক লাগিয়ে রাখছি। এটা কি রিহি জানে? ও তো এসব জানলে ভয় পাবে। আমার লোকেরা রিহির থেকে দূরত্ব বজায় রেখে চলবে। যদি কোনো বিপদ আসে সবাই রিহির কাছে চলে আসবে, আর নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করে যাবে। আচ্ছা, একটু পর স্কুল ছুটি হয়ে গেলে রিহিকে নিয়ে আয়। ওকে, যাচ্ছি। আপুর সাথে কথা শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রবি 2টা বাইক আছে, দেখতে সব কিছুই একই রকম, শুধু বাইক 2টার ক্ষমতা ভিন্ন। একটা সাধারণ, অন্য 10টা বাইকের মতো, যেটা রিহি আপু ফ্রেন্ডরা সবই দেখেছে। অপরটা অনেক পাওয়ারফুল রোবোটিক বাইক। এই বাইক নিজের মতো চলতে পারে, প্রয়োজনে রবিকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে অদৃশ্য হয়ে যেতে পারে, এমনকি বিদ্যুৎ গতিতে স্থান ত্যাগ করতে পারে। আর রবি যখন কাউকে খুন করতে যাবে তখনই এই বাইক বের করে।
এই বাইকটা শুধু তারা দেখেছে যারা রবির জন্য কাজ করে, যেমন রাশেদ, মাহমুদ আর যে কোনো অপারেশনের সময় থাকা লোকগুলো। তো এখন রবি সাধারণ বাইকটা নিয়ে চলে গেল রিহির স্কুলের সামনে। স্কুল ছুটি হতে আরও কিছুটা সময় আছে, তাই রবি ভাবল সামনের দোকানে বসে একটা সিগারেট খাবে। যেই ভাবা সেই কাজ। বাইক রেখে চায়ের দোকানে ঢুকতে দেখে দুইটা লোক যারা সেই দিন রিহির ফোন ভেঙে ফেলেছিল। এদের একজনকে তো রবি মেরে ফেলেছে, তারা অনেকেই তো ছিল। একজনকে শেষ করেছি, বাকিদের দুজন এখানে আছে। রবি তাদের দেখো না দেখার ভান করে একটা সিগারেট নিল। রবি যখনই সিগারেটে আগুন ধরলো, তাদের একজন রবির মুখ থেকে সিগারেটটা নিয়ে নিল আর বলল, কিরে তুই সে না যে ওই দিন মেয়েটার ভাঙা ফোনটা নিয়ে গেছিলি আর মেয়েটাকে রিক্সায় করে নিয়ে গেছিলি? রবি কিছু না বলে আরেকটা সিগারেট চাইলো, কিন্তু এবারটাও অপরজন রবির সিগারেটটা নিয়ে নিল আর বলল, কিরে কথা বলছিস না কেন? এবার রবি প্রচন্ড রাগ হলো, কিন্তু প্রকাশ্যে কিছু করা ঠিক হবে না, তাই রবি নিচু গলায় বলল, হ্যাঁ আমি সে, আর ওই মেয়েটা আমার বোন। ও তার মানে তুই তার ভাই। আমি তো আরো ভাবছি কি নাকি। কথাগুলো বলে লোকগুলো হাসতে লাগলো। তারা আসলে বাজেভাবে রবিকে উস্কানি দিচ্ছে, কিন্তু রবি কিছু করা শুরু করলে যে কি হতে পারে সেটা লোকগুলোর ধারণা বাইরে। রবি আর কিছু না বলে সেখান থেকে চলে এলো। 2 মিনিট পর স্কুল ছুটি হবে। রবি বাইকের পাশে গিয়ে দাঁড়ালো। বাইকের চাবি হাতে নিতেই ওই লোকগুলো রবির পেছনে পেছনে চলে এলো। রবি তাদের বলল, কি ভাই ফলো করছেন কেন? কারণ তো আছেই, আমার কেন জানি মনে হচ্ছে আমার ভাইকে তুই মেরেছিস। আরে কি বলেন, ওই লোক মারা গেছে? একদমই কথা লুকাবি না। লোকগুলো কথা বলতে না বলতে রবির ফোনে 2টা শব্দ হলো। রবি একটা রহস্যময় মুচকি হাসি দিল আর হাতে কিছু একটা ইশারা করলো। লোকগুলো রবির এমন অদ্ভুত কাণ্ড দেখে বলল, কিরে পাগল হয়ে গেলি নাকি? রবি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, দেখেন আমার সাথে আপনাদের কোনো শত্রুতা নেই, আর আমি কোনো ভাইকে মারিনি। এসব আমাকে দিয়েও হবে না, আমি এখন আসি। কথাটা বলে রবি বাইক স্টার্ট করতে না করতে লোকগুলো রবির বাইকের চাবি নিয়ে নিল আর একটা ছুরি বের করে রবিকে বলল, আমাদের সাথে চল, না হলে এখানেই তোকে শেষ করে দিব। রবি কিছু না বলে নিজের বাম হাতটা কিছুটা উপরে করে 3টা আঙ্গুল নাড়াচাড়া করে। সাথে সাথে একটা কালো রঙের জাপানি গাড়ি এসে রবির সামনে থামে আর লোকগুলোর দিকে রাইফেল ধরে বলে, হাত উপরে করতে। লোকগুলো হাতের ছুরি ফেলে দেয় আর রবি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, হ্যাঁ আমি তোদের ভাইকে মেরে দিয়েছি, বিকালে তোদের সাথে দেখা হবে। এই বলে তাদের হাত থেকে রবি বাইকের চাবিটা নিয়ে নিল। রবির কথা শুনে লোকগুলো চোখগুলো বড় করে ফেল। এদিকে কালো রঙের গাড়িতে করে আসা রবির লোকেরা রবির সাথে এতক্ষণ গাদ্দারি করা 2 লোকের হাতে হাতকড়া পরিয়ে ফেলেছে। তারা দুজনকে গাড়িতে নিয়ে চলে যায়। এদিকে স্কুল ছুটি হয়েছে। রিহি রবির পেছনে এসে দাঁড়ায়। লোকগুলোকে নিয়ে যাওয়ার ব্যাপারটা রিহি দেখে ফেলেছে। রবি যখনই পেছনে ফিরে দেখে রিহি দাঁড়িয়ে কালো গাড়িটা চলে যাওয়া দেখছে। রবি রিহিকে এভাবে তাকাতে দেখে বলল, কি হলো, ওইদিকে এভাবে কি দেখছিস? ভাইয়া ওই গাড়িটা কার? আর যে লোকগুলোকে নিয়ে গেছে তাদের চিনতে পারছো তুমি? লোকগুলো তারাই তো যারা তোর ফোন ভেঙে ফেলছিল, তুই তাদের খুন করার ভিডিও করছিলি বলে। কেন তোর মনে নাই? মনে আছে আমার, কিন্তু গাড়িতে কারা আছে? গাড়িতে। রবি আর কিছু বলার আগেই রিহি বলল, শোন ভাইয়া, ওই গাড়িটা আমাকে ফলো করছিল। আমার অনেক সন্দেহ হচ্ছে। বাসা থেকে বের হতে আমি তাদের খেয়াল করি। ফলো করে করে আমার স্কুল পর্যন্ত চলে আসছে তারা। আচ্ছা ওইটা নিয়ে তেমন চিন্তা করতে হবে না, ওরা পুলিশ তোর উপর নজরদারি রাখছে যাতে কেউ তোর ক্ষতি করতে না পারে। আর যে খুনের ভিডিও ছিল সেটা পুলিশের কাছে দিয়ে দিয়েছে, তাই ফলো করছে তোকে। রবি ইচ্ছে করে ছোট্ট এই মিথ্যাটা বলল। যদি রিহিকে বলতো এই লোকগুলো রবির, তাহলে রিহি কাউকে বলে ফেলতে পারত, তখন একটা সমস্যা সৃষ্টি হতো। আর সামনে যখন দেশের অবস্থা খারাপ হতে চলেছে, তখন নতুন কোনো ঝামেলা হোক তা চায় না রবি। রবি রিহিকে বাইকে নিয়ে একটানে বাসে নিয়ে আসলো। রিহি বাসে ঢুকে গেল। রবি বাইক পার্কিং করে আসলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের মতো বিশ্রাম নিচ্ছে। হঠাৎ রবির ফোনের স্ক্রিনে একটা লেখা ভেসে উঠল। রবি লেখাটা দেখে ফোনটা তাড়াতাড়ি কানে নিল। দুজনের কথা শুনতে পাচ্ছি। রবি, কালকে আমাদের মিটিং আছে, আপনি চলে আসবেন। মিটিং কি নিয়ে হবে? আমাদের 2জন সদস্যকে কেউ গলা কেটে হত্যা করেছে, এটা নিয়ে কথা হবে।
আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। তাদের কথা শেষ হলে রবিও ফোনটা কান থেকে নামিয়ে নেয়। রবি যাদের কথা শুনেছিল তাদের একজন পুলিশ কমিশনার মুস্তাফা, আর দ্বিতীয়জন তাদের টিমের কেউ হবে। রবি যখন মুস্তাফা আর আফজালের ফোন নিয়েছিল তখন এমন একটা কাজ করে দিয়েছিল যাতে দুজনের ফোনে কোনো কল আসলে বা মেসেজ আসলে রবি যেন সেটা দেখে। এই কাজের জন্য রবি মুস্তাফার কথাগুলো শুনছিল। রবি ফোন থেকে রাশেদকে একটা মেল করে। ওই মেলে কিছু কথা ছিল যেটা পুরোটা একটা প্ল্যান ছিল। দুপুরের সময় তাই রবি কিছুটা সময় ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না, ঘুম আসলো না। এই পাশোপাশ করতে করতে বিকেল হয়ে গেল। এখন একটা জায়গায় যাওয়ার কথা, তাই রবি স্পেশাল জুতো পরে নিল। তারপর মুখে মাস্ক পরে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। কিছু সময় পর বাইকটা নিয়ে পুরনো একটা বিল্ডিং এর সামনে থামলো। বাইক রেখে বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখে রবির লোকেরা রিহির স্কুলের সামনে থেকে যে দুজনকে তুলে আনছিল তাদের কিছুক্ষণ পরপর পানিতে চুবিয়ে রাখছে। রবি যেতেই তার থেমে গেল। রবি তার লোকগুলোকে জিজ্ঞেস করলো, আরে আরে তোমরা এসব কি করছো? তাদের মধ্য থেকে একজন বলে উঠল, ভাই এই দুজন আপনাকে ছুরি দিয়েছিল, তাই জন্মের কষ্ট দিয়ে দিছি। এদের কষ্ট দিয়ে লাভ নাই, সোজা উপরে পাঠিয়ে দাও। রবির কথা শুনে দুজন অজ্ঞান হওয়ার মতো অবস্থা। রবি দুজনের কাছে গিয়ে আস্তে করে বলল, তোরা মোট 6 জনকে হত্যা করেছিস, যার মধ্যে 4 জন ছিল ভালো মানুষ। 5 বছরে তোরা 6 জনকে মেরে ফেলছিস, তাই তোদের মৃত্যু অনিবার্য। লোকগুলো রবিকে কিছু বলতে যাবে তার আগে রবির পাশে থাকা ধবধবে সাদা কুড়াল নিয়ে দুজনের গলা কেটে ফেল। গলার সামনে 2/3 কেটে যাওয়ার পর রবি তাদের বলল, আর্কের সাথে কোনো অপরাধীর দেখা হওয়া মানে তার মৃত্যু সন্নিকটে। রবি লাশ দুইটা মাটিতে পুঁতে ফেলতে থেকে সন্ধ্যা নামের আগেই বাসায় চলে আসলো। পরের দিন মিশন 7-এ মিটিং আছে, তাই রবি কথা মতো রাশেদ, মোস্তফা আর আফজালকে ডাকলো। দুজনকে আলাদা আলাদা সময়ে ডাকলো যাতে একজনের প্ল্যান অন্যজন জানতে না পারে। সন্ধ্যা 7টায় মোস্তফা বাসা থেকে বের হতেই তার বাসার সামনে একটা কালো গাড়ি দেখতে পায়, যেটা রাশেদ পাঠিয়েছে। মোস্তফা সেই গাড়িতে উঠতেই রাশেদের লোকেরা একটা কালো কাপড় দিয়ে বলে পরে নিতে। এটা পরে নিতেই বলো যাতে রাশেদের আস্থানা না চিনে। মোস্তফা কাপড় পরে নিতেই গাড়ি স্টার্ট করে সোজা রাশেদের আস্থানায় চলে আসে। রাশেদ আগে থেকে ছিল। মোস্তফা আসতেই রাশেদ তাকে আলাদা একটি রুমে নিয়ে যায়। রবির বলা কথা মতো মোস্তফাকে বলে, কালকে তো মিশন 7-এর মিটিং আছে, তাই আমাদের এদের ব্যাপারে কালকের মধ্যেই জেনে নিতে হবে। কারা এরা, এদের আসল উদ্দেশ্য কি, এই দেশের সম্পদ পাচার করা নাকি এর বাইরে আরও কিছু আছে, সেসব আমার জানতে হবে। তাহলে এখন আমি কি করব? চশমা আছে এখানে একটা, এটা পরে মিটিংয়ে যাবে। কেউ যদি জিজ্ঞেস করে বলবে চোখে সমস্যা তাই চশমা পরতে হচ্ছে। এটা সাধারণ অন্য 10টা চশমার মতো দেখতে হলেও এটা লেন্স, 2টা ক্যামেরা। ওখানে বসে তোমরা যা যা দেখবা আমরা সব এখানে বসে দেখব, আর যা কথা হবে তাও সব শুনবো। এটা অনেক রিস্ক। এটা এমন কোনো রিস্ক না, মনোবল শক্ত রেখে সাবধানে তোমাকে কাজ করতে হবে। তোমার পরিবার তো আছে, একটু রিস্ক না হয় তাদের জন্য নিলে। আমি রিস্ক নিব, কিন্তু আমার পরিবারের কারো যেন ক্ষতি না হয়। হবে না, শুধু কাজ করো মনোযোগ দিয়ে। আর হ্যাঁ, এই চশমার সাথে একজোড়া কালো জুতাও পরতে হবে। ওই জুতাও খুব স্পেশাল। এই জুতার 2টার গুণ আছে, একটাতে ছুরি আর দ্বিতীয় জুতার পিস্তল আছে। এটা পরা যাবে না, ওখানে ঢোকার সময় চেক করে ঢোকানো হয়। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো এমনভাবে তৈরি করা কোনো কিছু চেকিং ডিভাইসে এগুলো ধরতে পারবে না। তার একটা প্রমাণ দেখাচ্ছি। একটা চেকিং ডিভাইস নিয়ে রাশেদ জুতাগুলোর চারপাশে ঘোরাতে দেখলো। চেকিং ডিভাইস ধরতে পারেনি, কিন্তু যখন সেম মেশিন রাশেদ কোমরে লাগালো সাথে সাথে শব্দ হলো, কারণ তার কোমরে পিস্তল ছিল। রাশেদ জুতাগুলো দেখিয়ে বলল, এই 2টা জুতার মধ্যে 2টা বাটন আছে। একটা বাটনে চাপ দিলে ছুরি বের হবে, আর উপর বাটনে চাপ দিলে শুট করবে। এখানে একটু লজিক ভিন্ন। ডান পাশের বাটন বাম পাশের কাজ করবে, আর বাম পাশেরটা ডান পাশের কাজ করবে। বাম পায়ে ছুরি আর ডান পায়ে পিস্তল। ভাই এসব নিয়ে যাব, আমার খুব ভয় করছে। এত ভয় পাওয়ার কিছু নেই। এই চশমা আর জুতা শুধু স্টাইলের জন্য পরবে না, এগুলো তোমার আত্মরক্ষার জন্য।
রাশেদ রবিতাও পুরো প্ল্যানটা মোস্তফাকে বুঝিয়ে দিল, সাথে জুতা আর চশমা দিয়ে মোস্তফাকে চলে যেতে বলল। মোস্তফা জুতা আর চশমা একটা প্যাকেটে নিয়ে বের হলে রাশেদ তার লোকগুলোকে বলল মোস্তফাকে বাসে পৌঁছে দিতে। তার লোকগুলো মোস্তফাকে আগের মতো চোখ বেঁধে বাড়িতে দিয়ে আসলো, সাথে আসার সময় আফজালকে নিয়ে আসলো, যেটা রবির প্ল্যানিং ছিল। মোস্তফাকে বলার মতো সব কিছু আফজালকেও বলো, সাথে এটা বলো আফজাল যেন মোস্তফার থেকে দূরে বা মোস্তফার বিপরীত পাশে বসে, তাহলে তাদের সব কিছু দেখতে সুবিধা হবে। প্ল্যানিং বুঝিয়ে দেওয়ার পর আফজালকেও বাসায় দিয়ে আসলো। রবি ঘুমাচ্ছে, হঠাৎ ফোনের স্ক্রিনে একটা লেখা আসলো, কিন্তু ঘুমে থাকার কারণে খেয়াল করেনি। পরপর ফোনে 2টা আওয়াজ হলো। রবির ঘুম ভেঙে যায়। রবি তাড়াতাড়ি বালিশের পাশ থেকে নিজের ফোনটা নিয়ে দেখে আফজাল আর মোস্তফা দুজনের ফোনে কলে আসছে, দুজন তাদের ফোনে কথা বলছে। রবি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে নিজের কম্পিউটারে গিয়ে বসলো। এই গভীর রাতে কারোর সাথে কথা বলছি, তার মানে খুব দরকার কিছু হবে। রবি কম্পিউটার বসে একটা হেডফোন কানে দিল আর নিজের ফোনটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিল। দুজনের কথা আলাদাভাবে শুনতে পাচ্ছি। রবি এক কানে মুস্তাফার কথা, অপর কান দিয়ে আফজালের কথা, সব কথা আবার কম্পিউটারে রেকর্ড করে নিল। ফোনটা কেটে দেওয়ার পর রবি কথাগুলো আবারও একবার শুনে নিল। দুজনকে মূল একটা কথা বলা হলো, আর সেটা হলো মিটিং কালকে নয় এখন হবে। তার মানে এই গভীর রাতে তাদের মিটিং করতে চলে যেতে হবে। সব কথা আবার কম্পিউটারে রেকর্ড করে নিল। ফোনটা কেটে দেওয়ার পর রবি কথাগুলো আবারও একবার শুনে নিল। দুজনকে মূল একটা কথা বলা হলো, আর সেটা হলো মিটিং কালকে নয় এখন হবে। তার মানে এই গভীর রাতে তাদের মিটিং করতে চলে যেতে হবে। রবি তাড়াতাড়ি রাশেদকে ফোন দিয়ে বিষয়টি জানালো, আর এটাও বলে দিল যেন পোলাপাইন জায়গায় জায়গায় লাগিয়ে রাখে। দূর থেকে তাদের মিটিং স্থান চিহ্নিত করবে, চাইলে তাদের লোকেশন দিয়ে ধরতে পারত। কিন্তু রবি প্রথম যেদিন তাদের ফোন হাতে নিয়েছিল সেদিন রবি বুঝেছিল এই ফোনে এমন একটা সিস্টেম কানেক্ট করা যেটা লোকেশন বের করতে দিবে না। তাই রবি রাশেদকে বলে দিল মোস্তফা আর আফজালকে ফলো করতে। রবি তাদের এটাও বলে দিল এখানে যেতে গেলে অনেকগুলো গাড়ি বের করতে হবে, তাই সবাইকে বেশি করে গাড়ি নিয়ে যেতে বলল। গভীর রাতে রাশেদ বেরিয়ে পড়ল প্রায় 20টা গাড়ি আর পোলাপান সাথে নিয়ে। দূর থেকে রাশেদ তাদের ফলো করছে। মোস্তফা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলে তার চোখ বেঁধে দিল। এটা রবি আগেই বুঝেছিল এমন কিছু হবে, তাই তো স্পেশাল ক্যামেরা দিয়ে ভেতরের অবস্থা দেখলো। একটু পর আফজালকেও গাড়িতে তুলে নিল। দুজন যে একই গাড়িতে উঠেছে সেটা বোধহয় তারাও জানে না। দুজনকে নিয়ে গাড়ি চলছে তো চলছে। বেশ কিছু দূর যেতেই 3টা একই রকম গাড়ি আসলো, 3টা নাম্বার প্লেটও একই। রাশেদ দেরি না করে রবিকে ফোন দিল আর গাড়িগুলোর কথা বলল। রবি বলল গাড়িগুলো ফলো করতে, আর কোনো গাড়ি ভিন্ন পথে গেলে যেন তাদের পেছনেও যেন একটা করে গাড়ি চলে যায়। আর সবচেয়ে বেশি খেয়াল করতে বলল সব গাড়ির চাকা সোজাসুজি চলছে কিনা দেখতে। রাশেদ জানালো সব গাড়ির চাকা একদম সোজা এক লাইনে যাচ্ছে। এবার রবি বলল ঠিক আছে, কোন গাড়িতে মোস্তফা আর আফজাল আছে সেটা খুব সহজে বুঝতে পারবি। রবি কথা শুনে রাশেদ কিছুটা অবাক হয়ে বলল কিভাবে বুঝবো? সব গাড়ি তো একই লাইনে আছে। এর 2টা উপায় আছে। প্রথমত, যে গাড়িতে আফজাল আর মোস্তফা আছে সে গাড়ির চাকার দিকে লক্ষ্য রাখ, দেখবি ওই গাড়িটা লাইনের থেকে সরে যাবে। আর দ্বিতীয় উপায়, তোর গাড়িতে থাকা স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখতে পারবি। রবির কথা শেষ হতে না হতেই রাশেদ খেয়াল করলো একটা গাড়ির চাকা একটু বেশি বের হয়ে গেছে। রাশেদ সেটা রবিকে সাথে সাথে বলল আর জিজ্ঞেস করলো রবি কিভাবে বুঝতে পারলো এমন কিছু হবে। যে গাড়িতে আসল জিনিস থাকে সে গাড়ির ড্রাইভার একটু চিন্তায় থাকে, আর সে ছোটোখাটো ফুলগুলো করে বসে। সব গাড়ি ভিন্ন রাস্তা দিয়ে চলে গেল, আর আসল গাড়িটা সোজা একটা পাহাড়ের পাশ দিয়ে বাহিরে ভেতর যেতে লাগলো। রাশেদও সেটার পিছু নিল। কিছুটা ভিতরে গিয়ে পাহাড়ের ভেতরে গাড়ি থেমে গেল। রাশেদ গাড়ি থামিয়ে সব লোকেদের বলল তারা যেন প্ল্যান মতো নিজের জায়গা নিয়ে নেয়। রাশেদ কম্পিউটার নিয়ে গাড়িতে বসে পড়ল। ভেতর যে কথা হবে সবগুলো রবি আফজাল আর মোস্তফার চশমা দিয়ে দেখতে পাচ্ছে নিজের কম্পিউটারে। রাত 3টা শেষ হতে চলল, সবাই মিটিং রুমে চলে আসলো। রবি দেখছে মোস্তফা আর আফজাল দুজন দুপাশে গিয়ে বসছে।
এদিকে রাশেদার লোকজন স্নাইপার নিয়ে টার্গেট ঠিক করে রাখছে। সবাই বিভিন্ন গাছের ডালে বসে নিজেদের টার্গেট ঠিক করছে। রুবির অর্ডার পাওয়ার সাথে সাথেই শ্যুট করবে। ভেতরে কথা হচ্ছে। রুবি হেডফোন কানে দিয়ে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে আছে আর দেখছে দেশদ্রোহীদের মিটিংয়ে কি কথা হচ্ছে। সবাই একটা চেয়ারে এসে বসলো, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। একটু পর সেই ব্যক্তি আসলো, কিন্তু তার মুখেও মাস্ক পরা, চোখে চশমা, বোঝা যাচ্ছে না আসলে কে সে কথা বলা শুরু করার আগে রবি নিজের কম্পিউটারের কিবোর্ড হাত দিল। লোকটা আফজালের কাছাকাছি আসে, তাই রবি আফজালের চশমার ক্যামেরা জুম করলো। আফজাল স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে এদিকে যে ক্যামেরা জুম করছে সেটা সে বুঝতে পারছে না। রবি লোকটাকে সামনে থেকে যতটুকু দেখা যায় দেখলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। এমন কিছু দেখা যাচ্ছে না যাতে তাকে চিহ্নিত করা যায়। আগন্তুকটি সবাইকে বলছে, আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমাদের দুজন সদস্যকে কেউ মেরে ফেলেছে। তারা মামুলি কোনো লোক ছিল না, দুজনেই ছিল মন্ত্রী। আমার মনে হচ্ছে যে এই দুজনকে যে মেরেছে সেও সাধারণ কোনো লোক নয়। আমার মনে হয় সে কোনো সিরিয়াল কিলার, হয়তো টাকা নিয়ে খুন করে। আমাদের আরও সতর্ক হতে হবে। আমার এটাও মনে হচ্ছে যে বা যারা আমাদের লোকগুলোকে খুন করেছে সে বা তারা আমাদের টিমকে টার্গেট করেছে। যদি এমন কিছু হয় তাহলে আমাদের জীবনের ঝুঁকি রয়েছে। আর সবচেয়ে বড় কথা যে বা যারা আমাদের পেছনে পড়েছে তাকে আমাদের শেষ করে দিতে হবে, না হলে আমাদের শেষ হয়ে যেতে হবে। বস, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশের সম্পদগুলো বের করে নিতে হবে। কথাটা বলার সাথে সাথেই লোকটাকে কেউ শ্যুট করে দিল। সবাই নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, কারণ এখানে কেউ পিস্তল ঢুকাতে পারে না। লোকটার পেছনে তাকিয়ে দেখে জানালার মধ্যে ছোট্ট একটা সিটও, তার মানে কেউ বাইরে থেকে শ্যুট করছে। সবাই দ্রুত বাইরে আসতে গিয়ে দেখে লোকজন হাতে অত্যাধুনিক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। মাস্ক পরা লোকটা সবার লিডার, তাই দেরি না করে তার কাছে থাকা পিস্তল বের করে সোজা করে ধরার আগেই ডান পাশ থেকে একটা বুলেট এসে তার হাতকে ছিদ্র করে ফেল। সাথে সাথে হাত থেকে পিস্তল পড়ে গেল। সবাই ভয় পেয়ে চারপাশে তাকাচ্ছে। পেছনের ভিড় থেকে রাশেদ সামনে এলো। পেছন থেকে সবাই পিস্তল তাক করে আছে। রাশেদ লোকটার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কে রে তুই যে দেশের সাথে বেমানি করতে টিম বানিয়েছিস? রাশেদ কাছে যেতেই আগন্তুকটা রাশেদকে হুমকি দিয়ে বলল, তোর এত বড় সাহস আমাকে প্রশ্ন করিস? এই বলে যখনই আগন্তুকটা রাশেদকে মারতে যাবে রাশেদ দেরি না করে এক লাথি দিয়ে ফেলে দিল। বাকিরা সবাই ভয় পেয়ে গেছে। রাশেদ ইশারা করতে তার লোকগুলো সবাইকে মিটিং রুমে আবারও নিয়ে গেল। সবাইকে ভেতরে বন্দি করে তাদের লিডার মাস্ক পরা লোকটাকে রাশেদ ইচ্ছে মতো মারল। রাশেদ ভেতরে থাকা লোকগুলো কত হবে জিজ্ঞেস করলো। রাশেদের লোকেদের একজন বলল 150 মতো হবে। রাশেদ এবার লোকটাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলার মতো অবস্থা। রাশেদ তাকে একটা শেষ সুযোগ দিল, জিজ্ঞেস করলো এসবের পেছনে আর কে কে আছে। এর পেছনে আগন্তুকটা আর কিছু বলতে যাবে তার আগে হঠাৎ পেছন থেকে কেউ শুট করে দিল। লোকটার দেহ মাটিতে পড়ে গেল। রাশেদ পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। রাশেদের মাথায় পুরো আগুন ধরে গেল। হয়তো লোকটা অনেক কিছু জানে, কিন্তু এমন কেউ আছে যে জানতে দিতে চায় না এর পেছনে আর কে কে আছে। প্রায় 150 মতো লোক, সবাইকে এখান থেকে নিতে হবে। এমন কোথাও নিতে হবে যাতে কেউ বুঝতে না পারে আর না তাদের লোকেশন জানতে পারে। রাশেদ রবিকে বলে দিল এখানে থাকা সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিকে কেউ মেরে ফেলেছে। রবি রাশেদকে বলল সবাইকে নিয়ে সোজা গোডাউনে চলে যেতে। এসব দেশদ্রোহীদের রবি একাই দেখে নেবে। রাশেদ তার লোকেদের বলল ভেতরে থাকা সব লোকেদের ফোন নিয়ে নিতে আর সবাইকে চেক করে গাড়িতে তুলতে। রাশেদের সব লোক মিলে সবাইকে চেক করে ইলেকট্রিক সব ডিভাইস নিয়ে নিল। সাথে সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে ফেল। রবি রাশেদকে বলল সবাইকে গাড়িতে তুলে অজ্ঞান করে ফেলতে, যাতে তারা আস্থানা না চিনে। রাশেদ সবাইকে গাড়িতে তুলল, সবার ফোন অফ করে ফেল আর ফোনে থাকা সিম কার্ড বের করে নিল। প্রতিজনের ফোন আর সিম কার্ড একটা করে প্যাকেট নিল। তারপর সব ফোনগুলো একটা গাড়িতে রেখে দিল। প্রায় 200 মতো ফোন হলো। সবার তো ফোন ছিল, অনেকের 2টা করে ছিল, তাই 150 জনে 200 ফোন রেখে সবাইকে গাড়িতে তুলল। রাশেদের গাড়িগুলো কিছুটা দূরে, আর এখানে যে গাড়িটা আছে এগুলো মিশন 7-এর সদস্যদের। এই গাড়িগুলো দিয়েই তাদের নিয়ে যেতে পারবে। রাশেদ তার লোকেদের বলল সব লোকেদের গাড়িতে তুলতে। রাশেদের লোকেরা তাই করলো, এক এক করে গাড়িতে তুলছে।
এখানে অজ্ঞান করার তেমন ওষুধ নেই, তাই রাশেদ তার লোকেদের বলে দিল সবাইকে ঘাড়ে আঘাত করে অজ্ঞান করে দিতে। সবাইকে অজ্ঞান করা শেষে আফজাল আর মোস্তফা আসলো। রাশেদের লোকেরা যখনই তাদের ঘাড়ে আঘাত করতে যাবে রাশেদ নিষেধ করলো। রাশেদের হাতে 2টা ফোন আছে, আর এই ফোন 2টা মোস্তফা আর আফজালের। রাশেদ মোস্তফা আর আফজালকে আলাদা একটা গাড়িতে তুলে তাদের ফোনগুলো দিয়ে দিল আর তাদের চোখ বেঁধে দিল। সবার মতো এই দুজনকেও কেউ আঘাত করেনি। সবাইকে গাড়িতে তোলার পর রাশেদ সবাইকে নিয়ে গোডাউনে চলে আসলো। প্রায় ভোর হয়ে গেল এদের আনতে। সবাইকে চেয়ারের সাথে বেঁধে জ্ঞান ফিরিয়ে আনলো। রাশেদ চলে গেল, সাথে কিছু লোক নিয়ে গেল আর কিছু লোক গোডাউনে রেখে গেল। রাশেদ বাসায় গিয়ে ঘুমিয়ে গেল আর রবি কম্পিউটার সেরে উঠতে খেয়াল করে আপুর রুমে লাইট জ্বলছে। রবি কিছুটা অবাক হলো। আপু এই ভোরে কি করছে লাইট জ্বালিয়ে? একবার ভাবছে গিয়ে দেখবে, আরেকবার ভাবছে যাবে না, কিন্তু রবি এমন করতে করতে প্রায় আধা ঘন্টা হলো, তাও লাইট নিভছে না। এবার রবি গেল, ভেতর থেকে দরজা লক করা। 2-1বার ডাকলো কিন্তু শুনলো না। জানালাটা খুলে দেখে আপু ঘুমিয়ে আছে, কিন্তু লাইট জ্বলছে। হয়তো লাইট নিভাতে ভুলে গেছিল। এই বলে রবি নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। এদিকে আপু উঠে নিজের ল্যাপটপে বসে পড়ে। তার মানে রবি আসছিল, তাই আপু এমনটা করলো। আপু ল্যাপটপের মধ্যে কিছু করছে যা রবি জানে না। বেশ কিছু সময় আপু ল্যাপটপে কিছু ছবি দেখে 3টা ছবি নিল। এই 3জনকে আপু চিনে। ছবিগুলো ছিল মিশন 7 টিমের। রাশেদ রবির ফোনে যখন ছবিগুলো পাঠালো আপু তখন নিজেই সেগুলো নিজের ফোনে দেখে নিল। রাশেদ ছবিগুলো মেল করেছিল, যে মেল আইডি আপুর ফোনে লগ ইন করা, আর তাই সহজে আপু ছবিগুলো দেখে নিল। আসলে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আপু ওয়াশরুমে যায় আর ফিরে এসে দেখে ফোনের মেলটা। তারপর সেটা খুলে ছবিগুলো দেখে। তারপর ল্যাপটপ নিয়ে ছবিগুলো ল্যাপটপে নিয়ে নেয় আর মিশন 7-এর সব সদস্যদের দেখতে শুরু করে। তার মধ্যে 3জনকে আপু চিনে ফেলেছে। তারা দেশের শীর্ষ সাংবাদিক। একসময় আপুর সাথে কাজ করত যখন আপু নিজে সাংবাদিক ছিল, কিন্তু এখন তারা দেশকে বিনাশ করতে উঠে লেগেছে। যাদের চিনত তাদের ছবিগুলো আলাদা করে নিয়ে ল্যাপটপে বন্ধ করে আপু ঘুমিয়ে গেল। এদিকে রবি অনেক আগে ঘুমের রাজ্যে চলে গেছে। আজ শুক্রবার, তাই স্কুল বন্ধ। 10টা পেরিয়ে গেল। রিহি ঘুম থেকে উঠে দেখে এখনো সবাই পড়ে পড়ে ঘুমাচ্ছে। রবির রুমে আপুর রুমে আপু ঘুমাচ্ছে, কারোর ওঠার নাম নাই। রিহি ভাবছে আপুকে ডাকবে, আবার ভাবছে নিজে আজকে নাস্তা রেডি করবে। কিছু সময় পর রিহি রান্নাঘরে চলে গেল। রিহির কাজের ক্ষেত্রে খুব পটু। ঘন্টা খানেকের মধ্যেই বেশ কিছু নাস্তা রেডি করে ফেল, সাথে রবির ফেভারিট নুডলস। সব রান্না করা শেষ হলে রিহি সব টেবিল এনে সাজিয়ে রাখে। এদিকে রবি আর আপু তখনও ঘুমাচ্ছে। রিহি গিয়ে রবিকে ডেকে দেয়। রবি আরেকটু ঘুমানোর কথা বলে রিহি রবিকে নুডলস রান্না করার কথা বলে। রবি দেরি না করে এক লাফে উঠে যায়। এদিকে আপুকে গিয়েও ডেকে তোলে। রবি দ্রুত ফ্রেশ হয়ে সবার আগে গিয়ে নাস্তা করতে বসে যায়। একটু পর রিহি এলো। তারপর আপু রবি ইতিমধ্যেই নুডলস খাওয়া শুরু করে দিয়েছে, যা দেখে রিহি দাঁত চেপে হাসছে। রিহি হাসি দেখে রবি বলল, এখানে হাসার কি আছে, নাস্তা কর চুপচাপ। না। রবির কথা না শুনে রিহি বলল, জানো আপু, ভাইয়া আরও ঘুমানোর কথা বলছিল। তারপর কি হলো? বললাম নুডলস রান্না করছি। তারপর কি হয়েছে জানো আপু? এক লাফে উঠে গেছে। কথা শেষ হতে সবাই হেসে উঠল। রবির পরিবারটা খুবই চমৎকার। সবাই একদম ফ্রেন্ডলি কথা বলে। রবি রিহির পেছনে পড়ে থাকে। মাঝে মধ্যে দুজন মিলে আপুকে খেপায়। এইভাবে ভালোই আছে সবাই। নাস্তা শেষ করে রবি আপুকে জিজ্ঞেস করলো, আপু রাতে তোমার রুমের লাইট জ্বালানো ছিল, তুমি খেয়াল করোনি? আরে খেয়াল করছি, আমি এমনি লাইট জ্বালিয়ে কালকে ঘুমিয়েছিলাম। আচ্ছা, কাল গভীর রাত পর্যন্ত জেগেছিলে তাই না তুমি? কই না তো, কেন? না মানে আমাকে রাশেদ মেল পাঠালো, সেটা আমি সিন করার আগে তুমি সিন করছো, এই জন্য বলছি। রবির কথা শুনে আপু মাথা চুলকাতে শুরু করলো। এই বুঝি ধরা খাইলো। রবি মুচকি হেসে বলল, আমাকে আর কত মিথ্যা বলবে? তখন আপু বলা শুরু করে, না মানে কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে। ওয়াশরুম থেকে ফিরে দেখি যে কোনো একটা মেইল আসছে, তার সিন করছি আমি আবার মেইল মনে করে, পরে সেটা তোর ছিল। ও তো কতজনকে চিনতে পারলে সেখান থেকে? এটা তুই কিভাবে জানলে আমি যে ওদের চিনি কিনা বা ছবিগুলো দেখছি?
তুমি হয়তো ভুলে গেছো যে তোমার ল্যাপটপ আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা। রুবির কথায় তো আপু একবার ফেসেই গেল। তারপর আপু বলল, আমি 3 জনকে চিনছি, তারা আমার সাথে সাংবাদিকতা করতো। ও আচ্ছা, একটা কাজ করো, ওই 3 জনের ডাটা আমাকে দাও, দেখি তাদের থেকে কি তথ্য পাই। তারপর আপু ওই 3 সাংবাদিকের ডাটা রবিকে দিয়ে দিল আর রবি বেরিয়ে পড়ল প্রিয় বাইকটা নিয়ে। রবি বাইক নিয়ে বের হওয়ার পর রাশেদকে ফোন দিয়ে বলে দিল তার গোডাউনে আসতে। গোডাউন রাশেদের বাসার পাশে হয়। রবি যাওয়ার আগে রাশেদ গোডাউনে পৌঁছে গেল। পোলাপান তো আগে থেকেই গোডাউনে ছিল। রাশেদ গোডাউনে 4 মিনিট 10 পর রবিও চলে আসলো। মুখে মাস্ক পরে সোজা ভেতরে চলে গেল। রুমের ভিতর গিয়ে দেখে সব দেশদ্রোহীদের চেয়ারে বেঁধে রাখছে। রবি নিজের ফোন বের করে আপুর দেওয়া ছবিগুলো আরও একবার দেখে নিল আর নিজের ফোনটা রাশেদকে দিয়ে বলল ছবিতে থাকা লোকগুলোকে সামনে আনতে। রাশেদ ছবিগুলোকে ভালো করে দেখে লোকগুলোকে সামনে আনলো। তাদের 3 জনকে নিয়ে রাশেদ আলাদা একটা রুমে নিতে বলল। বাকি যারা আছে তাদের সবাইকে রবি ভালো করে দেখে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, যারা দেশের সাথে বেইমানি করে, দেশকে বিক্রি করে দিতে চায় বা দেশের যে কোনো সম্পদ পাচার করতে চায় বা করে, তারা সবাই দেশদ্রোহী। দেশের সম্পদ পাচার করার মধ্য দিয়ে এই দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়। ফলে দেশের সাধারণ মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, নিত্যপণ্যের দাম বেড়ে যায়, গরিব মানুষ না খেয়ে মরে। দেশদ্রোহীদের ক্ষমা হয় না, দেশদ্রোহিতার কারণে তাদের একমাত্র মৃত্যুদণ্ড হয়। রবি কথাগুলো বলার পর দেখছে কয়েকজনের চোখে মৃত্যুর ভয়। এই ভয়কে কাজে লাগাতে চাই রবি। যাদের চোখে মৃত্যুর ভয় নেই, রবি তাদের মধ্যে 2 জনকে কোড়ালের আঘাতে পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেল। রবি এমন বিধ্বংসী কাজ দেখে যারা এতক্ষণ ভয় পায়নি তারাও ভয় পেতে শুরু করলো। রবি এবার আঘাত করা 2 জনকে কোড়ালের আঘাতে শরীর থেকে মুন্ড আলাদা করে ফেল। এত ক্ষিপ্ততা দেখে আর আর্কের ভয়ঙ্কর রূপ দেখেই ইতিমধ্যে চেয়ারে বেঁধে রাখা অনেকের গলার পানি শুকিয়ে গেছে। রবি সবাইকে বলল, তোরা যে যা জানিস সবকিছু আমাকে বলবি, আর না বললে তোদের সবার অবস্থা খারাপ তো হবে, সাথে তোদের পরিবার তো আছে। রবি রাশেদকে লাইট ডিরেক্টর সহ কিছু জিনিসের নাম বলল, সব কিছু ব্যবস্থা করতে বলল। বিকালে সে রবি এদের সবার থেকে ডাটা নিবে বলল। ফরেনসিক এক্সপার্ট থেকে শুরু করে এদের থেকে তথ্য নিতে যত প্রকার বিশেষজ্ঞ লাগবে সবাইকে আনতে বলে। রবি বাইক নিয়ে চলে গেল বাসায়। এদিকে রাশেদ তার লোকেদের সবাইকে সবকিছু বুঝিয়ে দিল। সবাই সবকিছু রেডি করতে শুরু করলো। যন্ত্রপাতিগুলো আলাদা একটা রুমে স্থাপন করছে। লোকগুলোকে আনার পর থেকে এক ফোঁটা পানিও তাদের পেটে পড়েনি। রাশেদ তার লোকেদের বলল সবাইকে পানি দিতে, এর থেকে বেশি কিছু দিলে সমস্যা হবে। রবি বাসায় গিয়ে নিজেদের কম্পিউটারের সামনে বসলো। দেশদ্রোহীদের সবার ছবিগুলো একটা সিস্টেমে ইনপুট করে দিচ্ছে। রবির একটা সিকিউরিটি সিস্টেম আছে যেখানে সে যাবতীয় তথ্য রাখে, আর কোনো তথ্য লাগলে সেখান থেকে নিতে পারে। রবি সব ছবি সেখানে রেখে দিয়ে কম্পিউটারে থাকা ছবিগুলোর সাথে আগের কোনো অপরাধী কিংবা দেশপ্রেমিকের কাজের মিল আছে কিনা কিংবা তাদের ছবির মিল কিনা দেখছে। সবগুলো দেখে এমন একটা জিনিস চোখে পড়ল যেটা সব দেশদ্রোহীদের সাথে মিলে যায়। সবার তথ্য দেখে চোখে পড়ল, আর সেটা হলো সবাই কোনো না কোনো সময় আমার পাশে দেশ ভারতে গিয়েছিল। সেখানে আরও একটা বিষয় মিলে যায়, সেটা হলো তারা ভারতের বিভিন্ন জায়গায় গেলেও একটা সময় তারা দিল্লি গিয়েছিল। বিষয়টি কোনোভাবে কাকতালীয় হতে পারে না। রবি এখন সন্দেহ হচ্ছে সেই সময় রাশেদের সামনে লোকটা RAW বলেছিল, তার মানে ভারতের এই গোয়েন্দা সংস্থা কি এর পেছনে আছে? রবি এসব আর ভাবতে পারছে না। চারপাশটা কেমন ঘোলাটে হয়ে আসছে। রবি বুঝতে পারছে বাইরের শত্রুদের মারার আগে ঘরের শত্রুদের মারতে হবে। রাশেদের সামনে লোকটা কিছু বলে দিল, কিন্তু পেছন থেকে কেউ ওই একজন আছে যে চায় না এই টিমের পেছনে থাকা রাঘব বোয়ালদের চেহারা সামনে আসুক। রবি রাশেদকে জানিয়ে দিল টিমে কোনো বিশ্বাসঘাতক আছে। দেশদ্রোহীদের মারার আগে সেই বিশ্বাসঘাতককে ধরতে হবে। রবি রাশেদকে বলল তার সব লোকেদের ফোন নাম্বার দিতে। ঘন্টা খানেক পর রাশেদ সবার নাম্বার দিল। রবি কম্পিউটার ছেড়ে উঠে নিজের সিক্রেট কম্পিউটার রুমে ঢুকলো। রবির রুমে থাকা আলমারির পেছনে একটা দরজা আছে, আর সেই দরজার পিছনে যে একটা কম্পিউটার রুম আছে সেটা রবি ছাড়া আর কেউ জানে না।
নিজের কম্পিউটার রুমে ঢুকে এক এক করে সব লোকেদের ছবি দিয়ে তাদের সবার দিল্লি যাওয়ার কারণ তা খুঁজতে লাগলো। বেশ কিছু সময় পর যেটা দেখলো, রবির চোখ কপালে উঠে গেল। বন্ধু বেশে এতদিন ধোকা দিয়ে আসছিল এরা। রবি পুলিশের জবে যখন ঢুকেছিল তখন স্পেশাল ট্রেনিংয়ের জন্য তাকে আমেরিকায় পাঠানো হয়েছিল। তার সাথে ছিল ভারত, পাকিস্তান, চীন, আমেরিকা আরও বিভিন্ন দেশের লোক। সবাইকে শপথ করানো হয়েছিল নিজ দেশকে রক্ষা আর পাশের দেশের প্রতি সম্মান রেখে কাজ করবে। কিন্তু এরা সম্মান তো রাখে না, বরং অন্য দেশকে লুটে খেতে চায়। রবি এদের পেছনে যাদের দেখছি সবাই ভারতের স্পেশাল পুলিশ অফিসার ছিল। বর্তমানে তারা RAWতে কাজ করছে আর নিজের দেশের রক্ষার সাথে অন্য দেশকে শেষ করে দিচ্ছে। রবি কম্পিউটারে বেশ কিছু সময় খোঁজ নিয়ে জানতে পারি ভেতরে যে লোকটা বেইমানি করছে সে খুব কাছের একজন, যাকে রবি নিজের 10 জন পুলিশ অফিসারের মধ্য থেকে বাছাই করে নিয়েছিল। আর সেই এভাবে বিশ্বাসঘাতকতা করবে রবি ভাবতে পারছে না। লোকটার নাম হচ্ছে রাফিন, আর রবি তাকে বলেছিল যে রাশিদ তার দূর সম্পর্কের আত্মীয় হয়। রাফিন জানে না যে রবি এসবের মাস্টার মাইন্ড। দেরি না করে রবি রাশিদকে ফোন দিল আর রাফিনের কথা বলে দিল যে রাফিন বিশ্বাসঘাতকতা করতেছে আমাদের সাথে। রবি তথ্যটা দেওয়ার সাথে সাথে রাশিদ রাফিনকে ধরে মেরে ফেলতে চাইল, কিন্তু রবি নিষেধ করলো, কারণ রবি নিজেই বিশ্বাসঘাতককে মারতে চায়। তাই রাশিদ রাফিনকে কিছু না বলে পুরো টিমকে বলল যে সবাইকে রেডি থাকতে, ভেতর যে বিশ্বাসঘাতকগুলো আছে সবাইকে এক এক করে আজকে শেষ করে দেওয়া হবে। রাশিদের কথা শুনে রাফিনের চোখে স্পষ্ট ভয় ফুটে উঠল। রাশিদের কথা শুনে অনেকে ভয় পেল। সবার মনে একটাই প্রশ্ন, কে সেই বিশ্বাসঘাতক যার মৃত্যু হতে যাচ্ছে আজ? রবি রাশিদকে বলল যে সবার ফোন নিয়ে ফেলতে, যাতে কেউ বাইরে কারোর সাথে যোগাযোগ করতে না পারে, এবং রাশিদ তাই করলো, সবার ফোন নিয়ে নিল। টিমে সবাই বুঝতে পারছে আজ কারোর কপালে দুঃখ আছে। রাশিদ সবাইকে নিজেদের কাজ করতে বলল এবং সবার দিকে নজর রাখছে, আর কাকে কাকে টিমের মধ্যে বিশ্বাসঘাতক বলে মনে হচ্ছে সেটা নোটিশ করছে। সবাই আপন কাজে ব্যস্ত। রাশিদ ভালো করে লক্ষ্য করছে টিমে দুজনের চালচলন কেমন যেন সন্দেহজনক। তাদের মধ্যে রাফিন একজন আর অপরজন সিফাত নামের একজন। টিমের সবাই আপন মনে কাজ করে যাচ্ছে। এদিকে রবি নিজের কম্পিউটারে কাজ শেষ করে একটা ফাইল রেডি করে। তারপর কম্পিউটার রুম থেকে বাইরে এসে দেখে আপু তার রুমে বসে আছে। এটা দেখার জন্য রবি মোটো প্রস্তুত ছিল না। আপু এ সময় রুমে কি করছে সেটাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। 7-5 না ভেবে রবি আপুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এই সময় এখানে? আমি না আসলে তো আর দেখতে পারতাম না যে আমাদের বাসায়ও একটা সিক্রেট রুম আছে। না, আমি কাজ করছিলাম, আর ওটা আমার কম্পিউটার রুম। তেমন কিছু নেই, কয়েকটা কম্পিউটার ছাড়া ওখানে। তোর যে একটা কম্পিউটার রুম আছে, কম্পিউটার সিস্টেম আছে, সেটা তো আমাকে জানাতে পারতি। না মানে আমি চাচ্ছিলাম ব্যাপারটা যাতে কেউ না জানুক। আমি একাই ব্যাপারটা জানি, কিন্তু তুমি তো এখন এসে সবকিছু দেখে নিলে। আমি দেখে যাওয়াতে কি কিছু হয়েছে নাকি? আরে না, কি হবে। তারপরও উনি নিজের একটা ব্যক্তিগত কম্পিউটার রুম, সেটা তুমি দেখে নিলে ব্যাপারটা একটু কেমন যেন না? তোর কথা শুনে আমার এখন তোকে সন্দেহ হচ্ছে। তুই আসলে রুমের মধ্যে কি করিস আমাকে দেখতে হবে। দেখি, রুম আনলক কর। আরে তেমন কিছু না, শুধু কম্পিউটার রুম, ওখানে কয়েকটা কম্পিউটার ছাড়া কিছুই নেই। তাও বলছি তো, আমাকে দেখতে হবে। দেখি, তুই তাড়াতাড়ি রুম খোল। রবি আর কোনো উপায় না পেয়ে নিজের হাতের চাপ দিয়ে দরজা খোলো। আসলে কম্পিউটার রুমে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, তাই একটু বেশি সিকিউর করে রাখছিল। রবির হাত ছাড়া আর কারোর হাত দিয়ে লক খুলবে না। আপু ভেতরে গিয়ে দেখে রবির কম্পিউটার রুমের চারপাশে বেশ কিছু কাগজপত্র। দেশের লোকজনদের ছবি তো আছেই, সাথে বিদেশি অনেক লোকের ছবিও আছে এতে। আপু সব কিছু ভালো করে দেখে রবিকে জিজ্ঞেস করলো, এইসব কাগজপত্র ছবিগুলো কেন এখানে? আর কিসের কাগজপত্র এগুলো? ওইসব বাদ দাও, এগুলো আমাদের মিশন, এর একটা ব্যাপার। এসব বাদ দাও, তুমি বাইরে যাও। না, আমাকে সব কিছু বল, তারপরে দেখবো আমি বের হব নাকি এসব কাগজ পুড়িয়ে দিব। আপুর কথা শুনে বোঝা যাচ্ছে আপু অনেক রেগে আছে, কিন্তু কি নিয়ে এত রেগে আছে তা বুঝতে পারছে না রবি। আপু বাইরে আসতে না চাইলেও এক প্রকার রবি জোর করে আপুর হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলো। রবি বাইরে আসার সাথে সাথেই একটা সুইচ টিপে দিল এবং দরজা লক হয়ে গেল। আপু চাইলেও আর ভেতরে যেতে পারবে না। রবিকে আপু জিজ্ঞেস করলো,
কি করছিস এসব? যে মানুষগুলো ছবি দেখলাম অধিকাংশ রাজনৈতিক নেতা, যারা মানুষের জন্য কাজ করে। আমার জানা মতে তোর কাছে যাদের ছবি থাকে তারা সবাই খারাপ লোক, কিন্তু এই ভালো লোকগুলোর ছবি তোর কাছে কেন? তুই আবার খারাপ কিছু করছিস না তো? প্রথমত তুমি তোমার ভাইকে চিনতে পারোনি, আর যারা রাজনীতি করে তাদেরকে একদমই চিনতে পারোনি। সবাই মুখোশের আড়ালে এই দেশটাকে খেয়ে শেষ করে দিচ্ছে, যা তোমার ধারণার বাইরে। না, তুই ভুল ধারণা নিয়ে আছিস। 10 জনের ভালো করতে গেলে একজন খারাপ একটু করতেই হবে, সেটাই তারা করছে। কিন্তু তুই সেটা বেশি খারাপ মনে করে তাদের ক্ষতি করবি, তা আমি হতে দেব না। আপুর কথা শুনে রবি এবার রেগে গেল। নিজের ভাইয়ের কথায় বিশ্বাস করতেছে না, আর কার কাছ থেকে কি শুনেছে সেটাই বিশ্বাস করতেছে। নিজের ভাইকে এতটুকু পরিমাণও বিশ্বাস করতে পারছে না। আজ রবি এবার জোর গলায় বলল, কোনটা ভালো বলতেছে তুমি? মাঝে মধ্যে গরিবদের দান করার নাম করে 4টা ছবি তুলে ফেসবুকে পোস্ট করা, আর সরকারের কাছ থেকে অনুদানের নামে কোটি কোটি টাকা নিয়ে নিজের পেট ভর্তি করা ভালো কাজ? দেশে দুর্ভিক্ষ আসতে পারে, এমনকি পুরো বিশ্ব নাকি দুর্ভিক্ষ পড়বে। আরে যারা ক্ষমতায় আসার পর থেকে দেশের জিনিস বিদেশে পাচার করছে, আর সরকারের নামে নিজেদের গোডাউনে ভর্তি করছে, জনগণের সেবা বলে নিজের পকেট ভর্তি করছে, দেশের তৈরি সব পণ্য হয়তো বিদেশে পাচার করছে, আর নয়তো নিজেদের গোডাউন পূর্ণ করছে, আর মানুষকে বলছে দুর্ভিক্ষ আসবে। এই ভয় দেখানো কি ভালো কাজ? যদি তারা ক্ষমতায় আসার পর থেকে দেশের সাধারণ মানুষকে লুটে খাওয়া বাদ দিয়ে চলতো, তাহলে এমন আগাম বার্তা দিতে হতো না। আর সেটা তোমার কাছে ভালো মনে হয়। শুরু থেকে রাজনৈতিক নেতারা মানুষের পাশে থাকলে অন্তত বাংলাদেশে দুর্ভিক্ষ আসতো না, এমন আগাম বার্তাও দেওয়া সাহস কারো হতো না। দেশকে তো রাজনৈতিক নেতারাই দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, আর এই রাজনৈতিক নেতাদের লিস্ট করাটা আমার ভুল। যারা দেশকে মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে, তাদের লিস্ট করে রাখাটা ভবিষ্যতের জন্য কাজের হবে। তারা দেশকে শেষ করে দেশের সম্পদ পাচার করে দেশকে অর্থনৈতিক মেরে ফেলছে, আর তাদের লিস্ট করে আমি ভুল করছি। যদি এটা তোমার চোখে ভুল হয়ে থাকে, তাহলে আমি এই ভুলই করব। দেশের কল্যাণে এমন শত রাজনৈতিক নেতাকে খুন করব। আজ দেশে নেই কোনো বাক স্বাধীনতা, নেই ধর্ম পালনের স্বাধীনতা, নেই ব্যক্তিগত স্বাধীনতা, নিরাপত্তা তো একদমই নাই বললে চলে। যদি কেউ সরকারের কোনো খারাপ বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে পরদিন তাকে পাওয়া যায় না। গুম না হয়, খুন হয়ে যায়। লাশ তো পাওয়া গেলেও ভারতে পাওয়া যায়, লাশটা পর্যন্ত দেশের বাইরে রাখা হয় না। যদি কারো কাছে এই হত্যাকারীদের লিস্ট করাতে খারাপ মনে হয়, তাহলে আমার পাশে যারা আছে তাদের কিছু যায় আসে না। রবি আপুকে কথাগুলো এক নাগারে বলে রাগে গজগজ করতে করতে বাসা থেকে বেরিয়ে গেল। সোজা বাইক নিয়ে চলে গেল গোডাউনে। এত বেশি রেগে গেল আপুর কথায় রাশিদকে শুদ্ধ না জানিয়ে গোডাউনে চলে গেছে। সোজা গোডাউনে ঢুকে রাফিনকে ডেকে একটা আলাদা রুমে নিয়ে গেল। রবি এমন ক্ষিপ্ততা রাশিদের কানে পৌঁছে গেল। রাশিদ আসতে আসতে রবি রাফিনকে রুমে নিয়ে চেয়ারে বসিয়ে দিল। আমি সবকিছু সহ্য করতে পারি, কেউ দেশের সাথে বেইমানি করলে, আমার সাথে বেইমানি করলে, দেশদ্রোহীদের গান গাইলে আমি একদম সহ্য করতে পারি না। ভালো থাকিস ওপরে, গুড বাই। রবি কথাটা শেষ করতে না করতে রুমে থাকা কুড়াল নিয়ে রাফিনের গলায় এক কূপ দিল। সাথে সাথেই চিরিত করে কিছু রক্ত এসে রবির মুখে পড়ল। রাফিনের দেহ থেকে মাথা আলাদা হয়ে গেল। হঠাৎ রবি বুঝতে পারল কেউ দরজা খুলছে। রবি এত বেশি রেগেছিল যে দরজায় কে দাঁড়িয়ে আছে না আছে না দেখে কুড়াল ছুঁড়ে মারল। কুড়াল ছুটে মারার পর খেয়াল করে রাশিদ দরজায় দাঁড়িয়ে আছে। রবি বুঝতে পারছে রাশিদের দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে। রবি জোরে এক চিৎকার দিল, কিন্তু সে চিৎকারে তো রাশিদ বেঁচে যাবে না। কুড়াল রাশিদের কাছে পৌঁছানোর আগে খুব দ্রুত রবি নিজের কোমরে থাকা পিস্তল বের করে রাশিদের পায়ে শুট করলো। রাশিদ সাথে সাথে বসে গেল। কুড়াল রাশিদের মাথার উপর দিয়ে চলে গেল। রবি দৌড়ে এসে রাশিদকে ধরে ফেল। পা থেকে অনেক রক্ত বের হচ্ছে। রবি চিৎকার করে বলল গাড়ি বের করতে। রাশিদ পাশে পোলাপান ছিল, কয়েকজন খুব ভালো গাড়ি চালাতে পারে। সবাই গাড়ি বের করলো। রবি রাশিদকে নিয়ে সোজা গাড়িতে উঠে হসপিটালে চলে গেল। রবি অনেক এক্সাইটেড। রাশিদ বারবার রবিকে শান্ত হতে বলছে। এর আগেও অনেকবার শরীরে গুলি লেগেছে, কিছু হয়নি, এবারও হবে না। কিন্তু রবি খুব এক্সাইটেড বিষয়টি নিয়ে। রাশিদকে হসপিটাল নিতে চারপাশ থেকে অনেক লোক ঘিরে ধরল।
রাশেদের নাম পুরো দেশ জুড়ে চর্চে আছে। সবাই রাশেদকে মাফিয়া বলে জানে। অনেকে রাশেদকে কম বেশি চিনে, আর যারা চিনে তারা দেখছে রাশেদের কি হয়েছে। রাশেদকে নিয়ে হসপিটালে ঢুকতেই ডাক্তার দৌড়ে চলে আসলো। রাশেদকে আনার খবর কয়েক সেকেন্ডের পুরো হসপিটালে পৌঁছে গেছে। ডাক্তার এসে জিজ্ঞেস করলো, ভাইয়ের কি হয়েছে? আমি জানি না। এই ভাইয়া ভয় পেয়ে বলো না ভালোবেসে বলো, তবে মাফিয়াদেরকে ভালোবাসা থেকে ভয় বেশি পাওয়াটা স্বাভাবিক বিষয়। রবি ডাক্তারকে বলল, পায়ে গুলি লেগেছে, অনেক রক্ত পড়তেছে, যত দ্রুত সম্ভব এই গুলি বের করুন। ডাক্তার রবিকে শান্ত হতে বলল। রবি ডাক্তারকে একটা ওয়ার্নিং দিল, যদি ওর সাথে ভেতরে নিয়ে গিয়ে উল্টোপাল্টা কিছু করেন তাহলে আপনার পরিবারের দিকে তাকাবেন। ডাক্তার কিছু না বলে রাশেদকে নিয়ে অপারেশন রুমে গেল। রবি অপারেশন রুমের বাইরে বসে আছে, সাথে সব পোলাপাইন দাঁড়িয়ে আছে। ডাক্তার একেবারে অপারেশন করিয়ে বের হলো। পায়ের অপারেশন, তাই তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু তারপর রবি বেশ এক্সাইটেড। হসপিটাল থেকে অপারেশন শেষ করে রবি লোকেদের টাকা দিতে বলে ডাক্তার বলে টাকা নিবে না। রবি নিজে গিয়ে পরে টাকা দিতে চায়। ডাক্তার এবারও বলে টাকা নিবে না। রবি জিজ্ঞেস করে, কেন টাকা নেবে না? এমন একজন মানুষের সেবা করতে পারছি, তাতেই আমি ধন্য। আমার কোনো টাকা লাগবে না। আমি জানি আপনি বা আপনারা ভয় পেয়ে এসব গুণগান করছেন। এসব ভয় নিয়ে করার দরকার নাই। ভাইকে যে যেমন মনে করে তেমনই থাক। আমরা তাকে কারো সামনে বড় কিংবা ছোট করতে চাই না। রবি কথাটা এমন ভাবে বলল যেন কেউ বুঝতে না পারে এখানে আর কি উপস্থিত। রবি আগে থেকে সাধারণ মাস্ক পরেছিল, একবারের জন্য সেটা সয়নি। আর সেই মাস্কে যে কয়েক ফোঁটা রাফিনের রক্ত জমে আছে তাও দেখা যাচ্ছে। এর জন্য হয়তো ডাক্তাররা ভয়ে টাকা নিচ্ছে না। রবি নিজের কার্ড দিয়ে বলল, নিন, সব টাকা নিয়ে নিন। রবির কথা শুনে ডাক্তার আবারও বলল, আমরা ভয় পেয়ে টাকা নিচ্ছি না, এমনটা নয়। আসলে সাধারণ মানুষ ভাইকে হয়তো ভয় পায় মাফিয়া বলে, কিন্তু আমি আর এই হাসপাতালের কর্মরত সবাই জানি ভাইয়ের দেশপ্রেম সম্বন্ধে। আমরা এটাও জানি ভাই নাকি আরকের জন্য কাজ করে, আর যেখানে আরকে আছে সেখানে তার খারাপ কিছু হতেই পারে না। তাই ভাইকে ভালোবেসেই আমরা এটা নিচ্ছি না। রবি এবার ডাক্তারের দিকে ভালো করে তাকালো। না, এটা ভয় পেয়ে নয়। ডাক্তারের চোখে রাশেদের জন্য ভালোবাসা স্পষ্ট ফুটে উঠেছে। রবি আর কিছু না বলে সোজা হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। রাশেদ গাড়িতে আগে থেকে বসা ছিল। রবি রাশেদকে গাড়িতে নিয়ে সোজা রবির বাসার দিকে নিয়ে যাচ্ছে। পেছনে পোলাপাইন আছে, তাই কিছুটা পথ গিয়ে রবি গাড়ি থামালো আর পোলাপাইনদের বলল তাদের গোডাউনে চলে যেতে। রাতে রবি সেখানে যাবে। পোলাপাইন গাড়ি নিয়ে চলে গেল। রবি চারপাশে ভালো করে তাকিয়ে দেখছে কেউ তাদের ফলো করছে কিনা, কিন্তু না, তেমন কিছু রবি দেখতে পায়নি। রাশেদকে সোজা নিয়ে রবি পাশেই ঢুকে গেল। গাড়ি পার্কিং করে রাশেদকে গাড়ি থেকে নামিয়ে সোজা দরজা খুলে রবি রাশেদকে বাসার ভিতর নিল। পায়ের অবস্থা দেখে আপু দৌড়ে আসলো। রবি আপুকে আসতে দেখে কিছু না বলে রাশেদকে বসিয়ে রেখে সোজা রুমে চলে গেল। রাশেদ বুঝতে পারল রবি আর আপুর ঝগড়া হয়েছে কোনো বিষয়ে, তাই মাথা গরম রেখে গোডাউনে গিয়ে রাফিনের দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। আর সেই আগে দরজায় কে দাঁড়িয়ে আছে না দেখে হাতের কোড়াল ছুঁড়ে মারছে। রবি রুমে চলে গেল। আপু কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে রাশেদের পাশে বসলো। রাশেদ আর রবি অনেক আগে থেকে একসাথে থাকে, বলা যায় স্কুল জীবন থেকে একসাথে। সবাই পুরো একটা পরিবারের মতো। সেদিন রবির বিয়েতে যে মজা হলো সব রাশেদের জন্য। এত বেশি মজা করতে পারে রবির বিয়েটা না হলে কেউ জানতোই না। আপু রাশেদকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে, বলা যায় এক কথায় রাশেদও পরিবারের একজন সদস্য। আপু রাশেদের পাশে বসতে বসতে বলল, কি হয়েছে পায়ে? তেমন কিছু না আপু, ছোটখাটো একটু ব্যথা পাইছি। না না, ছোট ব্যথা পেলে তো এভাবে রবির কাঁধে হাত দিয়ে বাসায় ঢুকতি না। কি হয়েছে বল? আপু বাদ দাও, তুমি রবিকে সামলাও, সে বেশ রেগে আছে। আস্তানায় গিয়েও যা ইচ্ছে করে আসলো। কি করেছে ওখানে? আমাদের এক লোকের গর্দান কেটে আসছে, বিশ্বাসঘাতক ছিল। আমাদের সাথে থেকে বাইরে খবর পৌঁছে দিত, তাই দেরি না করে মেরে দিছে। জানো আরো মরার সময় কি বলেছিল? আপু কিছু না বলে রাশেদের দিকে তাকিয়ে আছে। রাশেদ নিজে থেকে বলল, রাফিন মানে আমাদের বিশ্বাসঘাতককে মারার সময় বলেছিল আমি সব সহ্য করতে পারি, কেউ বেমানি করলে আর কেউ অপরাধের সাপাই গাইলে তাকে একদম সহ্য করতে পারি না। এটুকু বলে গর্দান বর্বর কুড়াল দিয়ে আঘাত করলো।
আমি তখন দরজার কাছে ছিলাম, তাই সবকিছু শুনতে পাইছি। আর ভেতরে যাওয়ার জন্য দরজা খুলতেই রবি রেগে গিয়ে হাতে থাকা কুড়াল ছুঁড়ে মারল। আমি কিছু বুঝে ওঠার আগেই পায়ে ব্যথায় বসে পড়ি। আপু বুঝতে পারছে কেন এসব হলো। সেসব রাজনৈতিক নেতাদের নিয়ে রবির সাথে তর্ক না করলে এত কিছু হতো না। আপু রাশিদকে জিজ্ঞেস করলো, এমপি কয়েস আহমেদ লোকটা কেমন? ভালো তো, সবাই ভালোই বলে। রাশিদের কথা শুনে আপু পুনরায় জিজ্ঞেস করলো, লোকে যেটা জানে আমিও সেটা জানি, লোকে যেসব জানে না আমি ওসব জানতে চাচ্ছি। আমরা লোকের বাইরে নাকি? তারা যা জানে আমরাও তাই জানি। মিথ্যা বলবি না, তোরা এর বাইরেও অনেক কিছু জানিস। না হলে কায়েসের ছবি রবির কম্পিউটারে কেন? তার মানে দেখেই ফেলছো? এখন বল কেমন লোকটা? সত্যি বলতে সে দিনের বেলা একরকম আর রাতের বেলা অন্যরকম। শুধু সে নয়, তার মতো আরো অনেকেই আছে যারা দিনের বেলা সাধারণ মানুষের জন্য জীবন দিয়ে দেবে এমন একটা ভাব করে, আর তারাই রাতে গিয়ে কিডন্যাপিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র মাদক সহ বিভিন্ন বেআইনি কাজ করে। এইসব মুখোশধারীদের একটা লিস্ট আমাদের কাছে আছে। সামনে নির্বাচন, তার আগে এইসব মুখোশধারীর চেহারা সবার সামনে নিয়ে আসবো। আর বর্তমান ভোটের যেখানে স্বাধীনতা নেই সেখানে মানুষ শুধু এসব দেখতে পাবে, আর কিছু তো করতে পারবে না। দিনের ভোট আগের রাতে হয়ে যায়, মানুষ গেলে বলে ভোট হয়ে গেছে। মৃত ব্যক্তিরও ভোট পড়ে, তারপরও এসব জানানোর মানুষকে দরকার। তাই লিস্ট করা, খুব শীঘ্রই তাদের মুখোশ উন্মোচন করে দেব। আপু আর রাশেদ কথা বলছে, আর রবি নিজের রুমে গিয়ে রাফিনের ফোনটা পকেট থেকে বের করে সিক্রেট কম্পিউটার রুমে ঢুকে গেল। রাফিনকে মারার পর রবি তার ফোনটা নিয়ে আসছিল সাথে করে। রাফিনের ফোন কম্পিউটারে কানেক্ট করে যাবতীয় তথ্য বের করে নেয়। এর পেছনে থাকা সবাইকে চিহ্নিত করে ফেলে। তবে অবাক করার ব্যাপার হলো মাস্টার মাইন্ড হিসেবে সব সূত্র ভারতীয় RAW এর দিকে ইঙ্গিত করছে। রবি এটা আগে থেকে বুঝতে পারছে এর পেছনে RAW তো আছে, কিন্তু RAW একা এসবের পেছনে নেই, এর বাইরেও কেউ আছে যাদের খুঁজে বের করতে হবে। রবি সব কিছু এখন অনেকটা বুঝতে পারছে। নির্বাচনকে সামনে রেখে RAW থেকে শুরু করে বাকি গোয়েন্দা সংস্থা নিজেদের মতো কাজ করে যাচ্ছে। রবি ফোনটা থেকে ডিলিট করা সব কিছু রিকভার দিল। 10 মিনিটের মধ্যে ডিলিট করা ফাইলগুলো থেকে এমন কিছু তথ্য পেল যা সব একত্র করলে বোঝা যাচ্ছে এই দেশকে বিদেশিদের হাতে তুলে দিতে আর অল্প কিছু সময় বাকি আছে। হয়তো সেটা নির্বাচন পর্যন্ত। এটা ভালো করে বোঝা যাচ্ছে সরকার পরিবর্তন না হলে দেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যাবে। রাফিনের ফোন থেকে পাওয়া সব প্রমাণ একটা ফাইলে নিয়ে রবি নিজের সিক্রেট রুম থেকে বেরিয়ে আসে। নিজের রুম থেকে বাইরে এসে রাশেদের পাশে বসতে বসতে বলে, দানবগুলোকে আবারও বের করতে হবে। রবির কথা শুনে রাশেদ তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আপু রুম থেকে বের হতে হতে কথাটা শুনে থমকে গেল। রবি আপুর দিকে তাকিয়ে কথা ঘুরিয়ে নিয়ে রাশেদকে বলল, তারপর আমাদের সাথে আর কোনো বিশ্বাসঘাতকতা আছে বলে মনে হচ্ছে নাকি? আমরা তো অনেক জনকে সন্দেহ হচ্ছে টিমে। কি বলিস? নাম কি তার? ওর নাম সিফাত। আমার তাই চালচলন কেমন যেন সন্দেহ হচ্ছে, আর কাউকে তেমন সন্দেহ হয়নি। ওকে দেখছি তাকে। রবি আবারও নিজের রুমে চলে গেল। প্রায় সন্ধ্যা নেমে আসছে। আরও কিছু সময় অপেক্ষা করে রবি রেডি হয়ে নিল। আজ পুরো আরকে এর পুরনো ডিজাইনের কাপড় পরে নিল। পুরনো কাপড়ে রবির শরীর ঢেকে গেছে। হাতের তালুতে একপাশে ছোট্ট করে লেখা আরকে, মুখে সেই পুরনো মাস্ক যার একপাশে লেখা আরকে। এইটুকু পুরো জিনিস নিল। আগে জুতার কাছে ছুরি রাখলো, এখন পিস্তল। হাতে একটা নতুন পিস্তল নিয়ে রবি সব কিছু ঠিক আছে কিনা দেখে নিল। তারপর নিজের ফোনটা পকেটে নিয়ে রুম থেকে বের হলো। রাশেদ তখনও সোফায় আরাম করে বসে আছে। রবিকে এই রূপে বের হতে দেখে বলল, কোথায় যাস এখন? আজ সব বেঈমানদের শেষ করে দেব। আর তোকে বলেছিলাম লাই ডিরেক্টর সহ কিছু যন্ত্রের কথা, সেগুলো কি রেডি করছিস? হ্যাঁ, সবগুলো রেডি করা আছে। তুই একা না গিয়ে চল, আমিও তোর সাথে যাব। তুই এখানে থাক, আমি একা যাব। আর আজ বিশ্বাসঘাতকগুলোকে এক এক করে শেষ করব। অনেকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আবার অনেকে দেশের সাথে। আজ অনেকের জীবন শেষ হয়ে যাবে। রাশেদকে বসিয়ে রেখে রবি বাসা থেকে বের হলো। স্পেশাল বাইকটা সকালে গোডাউনে রেখে আসছিল, তাই এখন ওই বাইক নাই।
নর্মাল বাইকটা বের করে খুব দ্রুত গতিতে ড্রাইভ করে অল্প সময়ে পৌঁছে গেল। রবি যাওয়ার সাথে সাথে কয়েকজন বাইরে এসে দাঁড়ালো। রবি তাদের বলল চেয়ারে বেঁধে রাখা যত লোকগুলো ছাড়া বাকি সবাইকে বাইরে আসতে। কয়েক মিনিটের মধ্যে সবাই লাইনে দাঁড়ালো। সবাই আসছে কিনা জিজ্ঞেস করলো। রাশেদের খুব কাছে লোক তুষার জানালো সবাই আছে। রবি সবাইকে উল্টো দিকে ঘুরে দাঁড়াতে বলল। সবাই ফিরে যাওয়ার সাথে সাথেই রবি বলল, এই সিফাত। রবি ডাক শুনে সিফাত ফিরতেই রবি তাকে কাছে আসতে বলল আর বাকিদের ফিরতে বলল। সিফাত কাছে আসার পর রবি সবার সামনে তাকে বলল, আমি এই পর্যন্ত কোনো বিশ্বাসঘাতককে ক্ষমা করিনি, তোকেও করব না, কিন্তু আমার কিন্তু প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। এখন বল, তুই কার কথায় আমার দলে এসেছিস? ভাই সব যখন জেনে গেছেন তখন আমি সব বলবো, তবে তার আগে আমাকে কিছু করতে পারবেন না। বল তোর সব কথা। এখানে না হয় আমি সব কথা আলাদা করে বলতে চাই। এখানে বল তোর সব কথা। এখানে বললে এই টিমের সমস্যা হবে, আমি চাই এই টিমের যেন কোনো সমস্যা না হয়। সিফাতের কথায় রবি কিছুটা রহস্য পেল। রবি সিফাতকে সবার থেকে আলাদা করে নিল। রবি সিফাতকে কি বলতে চাই বলতে বলল। সিফাত বলা শুরু করলো, আমি এই দেশের কেউ না, আমার বাসা আসামে। আমি বর্তমান ভারতের রতে আছি। এখানে যা হয় আমি তাদের কাছে পৌঁছে দিতাম, তবে সেসব অনেক আগে। এখন কোনো তথ্য তাদের আমি দেই না। আমি এই দেশে সব তথ্য তাদের কাছে দিতে এখানে এসেছিলাম, কিন্তু এদের রাজনৈতিক নেতাদের অবস্থা দেখে মনে হলো দেশের মানুষ খুব কষ্টে আছে। তাই আমি আস্তে আস্তে র থেকে তথ্য দেওয়া বন্ধ করে দিই। আমার জন্ম আসামে হলেও আমি একজন মানুষ। আমি চাইনি মানুষ কোনোভাবে কষ্ট পড়ুক। আমি এই টিমে ঢুকে যাই আর তাদের দেওয়া তথ্যগুলো আমি নিজের কাছে রাখি, কিন্তু এখানকার তথ্য তারা চাইলেই আমি বলি, তেমন কোনো তথ্য আসেনি। আমি ভারতে র হলেও মানুষের প্রতি আমার একটা মনের জায়গা আছে, বিশেষ করে যে লোকটা আমার মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল, তার কথা আমার খুব মনে পড়ে। মায়ের ব্যাপারটা খুলে বলো। আমার মা বাসায় ফিরতে গেলে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। কেউ এগিয়ে আসছিল না আমার মাকে বাঁচাতে। জানতে পারি বাংলাদেশে একজন লোক এগিয়ে আসছিল। সে আমার মাকে হাসপাতালে নিয়ে গেছিল আর সবকিছু করছিল সে মায়ের জন্য। ডাক্তারের রক্তের কারণে মাকে বাঁচানো অসম্ভব হয়ে উঠছিল। ব্লাড ব্যাংকে ব্লাড ছিল না, তারপর সবার থেকে চেয়ে রক্ত মিলাতে পারেনি। সেই বাংলাদেশি লোকটা রক্ত মিলে গেলে সে আমার মাকে রক্ত দিয়ে বাঁচছিল। সেদিনের পর থেকে আমি ওই লোকটাকে যতটুকু পেরেছি খুঁজেছি, তার কোনো ছবি না থাকায় পাইনি। এরপর থেকে আমি রথে থাকলেও বাংলাদেশের মানুষের পাশে থাকতে চেয়েছি। হ্যাঁ, রথে সবসময় দুর্বল রাষ্ট্রগুলোকে নিজের অঙ্গ রাজ্য বানাতে চাই। এমনকি সামনে নির্বাচনের পরে এই দেশগুলোকে যাদের অঙ্গরাজ্য বানিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছে। আমি মিডিয়ার বিভিন্ন রাশেদ ভাই আর আপনাকে বোঝাতে চেয়েছি, কিন্তু প্রতিবারই আমি ভয় পেয়েছি। যদি এইসব বলি তাহলে হয়তো আমি আর আমার মায়ের কাছে ফিরতে পারবো না, তাই বলিনি। আর যখন সবকিছু জেনে গেছেন তখন সব বলে দিলাম। তুমি এখন রতে কাজ করবে নাকি রতে থেকে আমার জন্য কাজ করবে? রতে সারাক্ষণ দুর্বলকে নিজেদের হাতের পুতুল বানানো চাই। দুর্বলকে গিলে খাওয়া তাদের একমাত্র লক্ষ্য থাকে, আর তাদের হয়ে যারা কাজ করে নিজের দেশকে তারা হয়তো তুলে দিচ্ছে সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে। গুড, তাহলে তুমি আমার জন্য কাজ করবে আজ থেকে। এখন তোমার মৃত্যু হবে সবার সামনে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, শুধু একটু অভিনয় করবে মরার। চলো আমার সাথে রুমের ভেতরে। রবি সিফাতকে রুমে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আর কে কে আছে এই টিমে যারা RAW জন্য কাজ করে? আরো 2 জন আছে। রবি সেই 2 জনের নাম জেনে নিল আর সিফাতকে একটা রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে অপেক্ষা করতে বলল। রবি নিজের পিস্তল বের করে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো, যাতে সবার মনে হয় সিফাত শেষ। রবি বাইরে এসে সবাইকে বলে, আমার কাছে বিশ্বাসঘাতকের কোনো স্থান নাই। তারপর রবি সিফাতের বলা সেই 2 জনকে একসাথে ডাকলো। 2 জনের হাতেও পিস্তল ছিল। তারাও বুঝতে পারলো তাদের জীবন আজ শেষ হতে যাচ্ছে। শেষের দিকে এসে হলো একটু বাঁচার চেষ্টা না করলে নয়। তারা 2 জন রবির কাছে আসতেই নিজের পিস্তল বের করে রবিকে একসাথে 2 জন শুট করলো। রবি এইটা দেখে মুচকি হেসে বলল, এটা বুলেট প্রুফ, তোদের এই বুলেটে কোনো কাজ হবে না। গুড বাই। রবি নিজের পিস্তল বের করে 2 জনের মাথায় শুট করে দিল। 2 জনের মাথায় ভেদ করে বুলেট বের হয়ে গেল। রবি সবাইকে আরো একবার সাবধান করে বলল, বেঈমান মানে আমার কাছে খুব খারাপ একজন, তাই তার মৃত্যু অনিবার্য। সেখানে থাকা সব লোকেদের বলল যার যার কাজে চলে যেতে। তারা কয়েকজন লোককে আলাদা করে নিয়ে রুমে গেল। যাদের রবি মোটামুটি চিনে তাদের নিয়ে রুমে গেল। সাথে সেই দেশদ্রোহীগুলো আছে রুমে। রবি তুষারকে বলল, এখানে আমি কয়েকজন ফরেন্সিক এক্সপার্ট আনতে বলেছিলাম আর লাই ডিরেক্টর আনতে বলেছিলাম। সবগুলো আলাদা রুমে রাখতে বলেছিলাম। এগুলো কোথায়? ভাই ওসব ওই পাশের রুমে। ওখানে সব রেডি করা আছে তো? জি ভাই, রাশেদ ভাই আমাকে যেভাবে বলেছিল সেভাবে রেডি করেছি আমরা। ওকে, তাহলে এখান থেকে একজন একজন করে ভেতরে পাঠাবে, আর ওখানে যাওয়ার আগে সবাইকে একটু একটু পানি খেতে দেবে। এমনিতে সবার অবস্থা খারাপ। জি ভাই, আপনি যেমন বলবেন।
দেশদ্রোহীরা সবে এখানে আছে। মিশন 7-এর টিমের সাথে থাকা দুজন আপাতত নেই, তার হলো আফজাল আর মোস্তফা। এই দুজন রবির কথা শুনেছে, তাই তারা বাড়িতে আছে, নয়তো অনেক আগেই তাদের অবস্থা খারাপ হতো। একটা কথা না বললে নয়, মিশন 7 নামের এই টিম যখন থেকে গঠিত হচ্ছে তখন থেকেই রবি এই ব্যাপারে জানতো। আর আফজাল হচ্ছে রবির খুব পুরনো আর বিশ্বস্ত লোক। রবি আফজালকে মিশন 7-এ ঢুকতে বলেছিল যাতে সেখানকার খবরগুলো পেতে পারে। রবির প্ল্যান মতো তাই হলো সব। কিন্তু মোস্তফার ব্যাপারে রবি কিছুই জানে না। তারপর রবির কথা মতো কাজ করার কারণে মোস্তফা বাসে থাকতে পারছে। রবি সেই লাইট ডিরেক্টর রুমে প্রবেশ করলো। সেখানে থাকা সবার আর কে দেখে দাঁড়িয়ে গেল। রবি সবাইকে বসতে বলল আর সেখানে দায়িত্বে থাকা লোকেদের জিজ্ঞেস করলো পরীক্ষা করা যাবে কিনা। তারা জানালো পরীক্ষা করার সব কিছু প্রস্তুত আর তারাও এখন পরীক্ষা শুরু করতে চায়। রবি তুষারকে বলল একজন করে পাঠাতে। তুষার একজনকে পাঠালো। এক্সপার্ট একজন এসে তাকে একটা চেয়ারে বসিয়ে সেই লাইট ডিরেক্টরের বিভিন্ন পরীক্ষা শেষ করে অনেক তথ্য জানতে পারলো। একের পর এক পরীক্ষা শেষ করে অনেক তথ্য তাদের থেকে জানা গেল। সবার পরীক্ষা শেষ করতে রাত 11টার মধ্যে হলো। সবার শরীরকেও স্ক্যান করা হলো, যদি বডিতে কিছু লুকানো থাকে তো। সবার সব পরীক্ষা শেষ করে দুইটা বিষয় সামনে আসলো, দেশের সম্পদ পাচার করা আর অসাধু রাজনীতিবিদদের আরবারও ক্ষমতায় আনা আর দেশকে তাদের গোলাম বানানো। সব তথ্য নেওয়ার শেষে তুষারকে বলল এদের ক্রসফায়ার দিয়ে দিতে। সবাইকে উদ্দেশ্য করে রবি বলল যারা দেশের সাথে দেশের মানুষের সাথে বেঈমানি করে তারা দেশদ্রোহী। আর কোনো দেশদ্রোহীকে বাঁচিয়ে রেখে দেশের ক্ষতি হোক সেটা আমরা কোনোভাবে মানতে পারছি না। রবির কথা শেষ করে তুষারকে ইশারা করতে তুষার সব লোকেদের মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলল আর আপন টিমের লোকেদের পিস্তল রেডি করে টার্গেট ঠিক করতে বলল। তুষার কমান্ড করছে। রেডি বলতে সবে পিস্তল তাক করলো, অ্যাকশন বলতে সব ম্যাগাজিন টান দিল আর ফায়ার বলার সাথে সাথে সম্মিলিত একটা আয়োজন হলো। প্রথম রাউন্ডে 80 জন উপরে চলে গেল। 3 রাউন্ডের মধ্যে সব দেশদ্রোহীকে শেষ করে দিল। রবি সব ডাটাগুলো নিয়ে স্পেশাল বাইকটা নিয়ে বাসে চলে এলো। তুষারকে বলে দিল লাশগুলো পুঁতে ফেলতে, নয়তো সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাবে। রবি বাসে এসে সোজা নিজের রুমে চলে গেল আর তাদের থেকে পাওয়া সব ডাটা নিয়ে অনেকদিন পর ডার্ক সাইডে ঢুকে পড়ল। যারা বিশ্বসেরা সিরিয়াল কিলার আছে আর যারা আগেও রবির জন্য কাজ করেছে সবাইকে এক হলো। বড় একটা টাকার অঙ্ক দিল। কাজের ব্যাপারে সবাইকে পরে জানাবে বলে সাইড থেকে বের হয়ে আসলো। রবি নিজের রুম থেকে বাইরে এসে ডিনার করতে বসে। রিহি, রাশেদ, আপু আছে সাথে। সবাই যার যার মতো করে খাচ্ছে। আপু বিষয়টি নিয়ে রবি এখনো রেগে আছে, তাই কোনো কথা না বলে খাচ্ছে। যে যার মতো করে ডিনার শেষ করে রুমে চলে গেল। রাশেদের জন্য আলাদা একটা রুম আছে। রবি গিয়ে ঘুমিয়ে গেল। দেশদ্রোহী সবাইকে শেষ করার পরও আরও কিছু সদস্য আছে এই মিশন 7-এর টিমে। অবশ্য তাদেরও লিস্ট রবির কাছে আছে। সময় করে রবি চিন্তা করলো তাদের সবাইকে এক এক করে শেষ করে দিবে। সবাই গভীর ঘুমে নিমজ্জিত। রাত 2টা। রবি আস্তে ধীরে উঠে নিজের কম্পিউটারটার রুমে গেল। কিবোর্ডে কয়েক মিনিট হাত চালানোর পর প্রবেশ করলো ডার্ক সাইডে। বর্তমানে রবির বাসার পাশাপাশি 5 জন সিরিয়াল কিলার আছে যাদের রবি ভালো করে চিনে। তার রবিকে চিনে, কিন্তু এটা জানে না রবি আর কে। রবি পাশাপাশি থাকা সিরিয়াল কিলার সবাইকে রাজনৈতিক নেতা যারা মিশন 7-এর সাথে ছিল তাদের ছবি দিল আর সবাইকে বলে দিল কে কাকে মারবে। প্রথমে তারা রাজনৈতিক নেতাদের ছবি দেখে না করলেও রবি টাকার অঙ্ক আরেকটু বড় করে। তারপর সবাই তাদের কাজে চলে যায়। রাত 3টা। রবি তখনও ডার্ক সাইডে বিচরণ করছে। হঠাৎ একজনের ছবি তার সামনে চলে আসে। রবি একটু মুচকি হাসে। কয়েক মিনিট পর পর বাকিদের লাশের ছবিও চলে আসে। রবি যাদের ছবি দিয়েছিল সবার ছবি চলে আসে। মিশন শেষ করার পর রবি একটা ভাইরাস ডার্ক সাইডে ছেড়ে দেয়, যেটাতে লেখা ছিল মিশন সাকসেস। নিচে লেখা ওকে ইয়েস আর নো। সবাই ইয়েসে ক্লিক করে। সাথে সাথে রবির সাথে কথা বলা, কানেক্ট করা সব কিছু ব্ল্যাকআউট হয়ে যায়। রবি ভাইরাসটা এমনভাবে বানিয়েছে ইয়েস বা নো না দিলে লেখাটা যাবে না, আর যে কোনো একটা দিলেই রবির সাথে তাদের হওয়া সব কথা ব্ল্যাকআউট হয়ে যাবে। সবশেষে রবি ডার্ক সাইড থেকে লিভ নেয়।
নিজের কম্পিউটার রুম থেকে বের হয়ে রুমে এসে আবারও শুয়ে পড়ে। রবির কাজগুলো প্রায় সময় রাত 2টা থেকে 3টার মধ্যে করে থাকে। রবি প্রায় সময় রাত 2টা থেকে 3টার মধ্যে জেগে থাকে। 1 মাস হলো প্রায় মিশনের সাথে সব সদস্য শেষ, মাত্র কয়েকজন আছে এখনো বাকি। এই 5 জনের মতো যারা এসবের একেবারে মাস্টার মাইন্ড, তার সোজা RAW সদস্য। অনেকদিন আস্থানে যাওয়া হয় না, রাশিদের পা একদম ভালো হয়ে গেছে। তাই রবি ভাবলো দুজন একসাথে সিক্রেট আস্থানায় যাবে। সিক্রেট এজেন্টদের কাজ অনেক ভালো চলছে, তাই রবি তেমন যেত না। কিন্তু আজ রাশিদ আর রবি একসাথে যাচ্ছে। কালো রঙের জাপানি গাড়ি রাশিদ ড্রাইভ করছে আর রবি পাশে বসে আছে। কিছু দূর যাওয়ার পর রাশিদ রবিকে জিজ্ঞেস করে, আমার একটা কথা বারবার মাথায় ঘুরছে। কি কথা? ওই যে সিবাত নামের একটা ছেলে ছিল যে রাউতে কাজ করে আমাদের ধোঁকা দিয়েছিল, সে কি আসলেই মারা গেছে? কেন, তাকে আবার কোথাও দেখেছিস নাকি? কাল রাতে একজন আমাকে তার ছবি দিয়েছিল আর বলল ও নাকি এখন ভারতে আছে। আসলে আমি যতজনকে আমার আস্তানায় মেরেছি বা তুই মেরেছিস সবার একটা করে ছবি আর ডাটা একটা ফাইলে রাখি, আর সেখান থেকে একজনকে এইসব তথ্য দিয়ে রাখি যাতে আমার কিছু হলেও যাতে আমার কাছে রাখা সব তথ্য তোর কাছে পৌঁছে যায়। এই চুপ থাক, তোর কিছু হবে কেন? আমি আছি না। আমার তো তোকে বেশি ভয় হয়, কখন না জানি আমার গদ্দান আলাদা করে দিস, হিসাব নাই। ধুর, এসব কিছু হবে না। তা বল, সিফাতের ব্যাপারটা কি? ও হ্যাঁ, আমার সিক্রেট ওই লোক নাকি সিফাতকে ভারতে দেখেছে, এটা সে কাল রাতে আমাকে জানালো। সিফাত এখন আমার হয়ে কাজ করে। কি বলিস? আর কে কে আছে এমন? আফজালকে তো চিনিস, মিশন সাথে ছিল, সে আর মোস্তাফা। হ্যাঁ, তারা তো এখন বাসায় আছে মনে হয়। ওখানে আফজাল আমার লোক, আমি তাকে মিশন সাথে ঢুকিয়েছি আর আমার কথা মতো সে সব কাজও করেছে। এখন মোস্তাফাকে দেখে রাখতে হবে, বাকিদের আমি সামলে নেব। क्या প্ল্যান হ্যাঁ বস? দেখতে হবে না এটা আর কে। রবি আর রাশেদ কথা বলতে বলতে জঙ্গলের পাশ দিয়ে ছোট রাস্তা ধরে বেশ কিছু দূর ভেতরে গিয়ে থামলো। এত ভেতরে চলে গেল যে চারপাশে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। ভেতরে আর গাড়ি যাবে না, তাই দুজন নেমে হাঁটতে শুরু করলো। কিছু দূর ভেতরে গিয়ে একটা গাছের নিচে ছোট্ট একটা টিনের মতো কিছু একটা দেখলো। সেটা উল্টা করতেই একটা সুড়ঙ্গ দেখতে পাই। রবি আর রাশেদ সেই সুড়ঙ্গ ধরে ভেতরে চলে যায়। কিছুটা গিয়ে একটা খোলা জায়গায় এসে থামে আর চারপাশে তাকিয়ে দেখে সবকিছু একই রকম। রবি সোজা বাম পাশের পথ ধরে কিছুটা ভেতরে গিয়ে একটা দরজা খুলে আর ভেতরে গিয়ে সেই কাঙ্ক্ষিত রুমে প্রবেশ করে। রবি যাওয়ার সাথে সাথেই সবাই দাঁড়িয়ে যায়। রবি হেঁটে হেঁটে একটা জিনিস দেখছে। সবাই বলছে কোনটা কতটুকু তৈরি করা হয়েছে আর কতটুকু তৈরি করতে হবে। রবি তাদের জানালো, আমাদের বড় একটা মিশন আছে যেটা ভারতের রয় এর বিরুদ্ধে। তাদের 5 জন এই দেশকে তাদের মতো করে হাতের পুতুল বানাতে চায়। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই টিমকে শেষ করতে হবে। সাথে আর যারা এই দেশের রাজনীতি নিয়ে ব্যবসা করছে তাদেরও শেষ করতে হবে, কারণ সরাসরি এসে এখানে কাজ করে না। তারা আমাদের দেশের বড় বড় রাজনৈতিক নেতাদের দিয়ে এসব করায় আর প্রলোভন দেখায় ক্ষমতা টিকিয়ে রাখার। যেখানে আমরা ভোট না দিলে তারা জয়ী হতে পারবে না, সেখানে তাদের আগের রাতে ভোট করে ফেলার প্ল্যান বানায়। আমাদের দেশে যেসব ভারতে পা চাটা গোলাম আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদেরকে এমনভাবে শেষ করতে হবে যাতে পরবর্তীতে কেউ দেশকে অন্য দেশের গোলাম বানানোর সাহস না করে। রবির কথা শুনে মাঝখান থেকে একজন বলে উঠল, আমাদের এখন কি করতে হবে? সবাই রবির দিকে তাকিয়ে আছে। রবি কিছু বলবে যা দেশকে গোলামের হাত থেকে রক্ষা করবে। অবশ্য মাঝখানে প্রশ্নটা যদি রাশিদের লোকেরা বা রবির কোনো লোক করতো তাহলে খুব খারাপ হতো, কারণ রবি মাঝখানে কথা বলা পছন্দ করে না। কিন্তু এখানে রবি ভিন্ন, সে এখানে সবার সাথে বন্ধু সুলভ আচরণ করে, তাই সবাই প্রশ্ন করার সাহস করে সবাই। আর এখানে কেউ প্রশ্ন করলে রবিরও ভালো লাগে। রবি এবার বলল, এখন আমাদের হাতে অল্প কিছু সময় আছে। যারা দেশের সাথে বেইমানি করছে তাদের যত দুর্বল পয়েন্ট আছে আর যত খারাপ দিক আছে সবকিছু আমাদের খোঁজ বের করতে হবে। আর নির্বাচনের আগে সবকিছু এমনভাবে মিডিয়ার সামনে নিয়ে আসতে হবে যাতে করে তাদের নিজের দলের লোকেরাও ঘৃণা করতে বাধ্য হয়। প্রয়োজনে আমাদের কিছু মিথ্যা জিনিস ছড়িয়ে দিতে হবে যাতে করে মানুষ সেগুলো বিশ্বাস করে। আর এসব রক্ষক নামক ভক্ষককে যেন দেশের কুকুরও ঘৃণা করে।
সে ব্যবস্থা করতে হবে। আমি সবাইকে এখন ফাইল দেব। সবাই সব কাজ বাদ দিয়ে আমার দেওয়া কাজে লেগে পড়বেন। আমি জানি এখানে সবাই কম্পিউটার ড্রাগ সাইটে হ্যাকিংয়ের ব্যাপারে এক্সপার্ট। সবাই এখন আমার দেওয়া ফাইল থাকা তথ্যগুলো দিয়ে সবার ফোন হ্যাক করবেন। ফোনে ইউজ করা সব কিছুতে অ্যাক্সেস নিয়ে নেবেন, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছুর অ্যাক্সেস নেবেন। আর তার ভিতরে থাকা সব ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করবেন। সবাইকে 2 ঘন্টা সময় দিলাম, কাজে লেগে পড়েন। রবির কথা শেষ হওয়ার আগে সবাই কম্পিউটার বসে গেল। রবির সেখানে একটা পার্সোনাল কম্পিউটার আছে, আর রবি সেটাতে বসে ফাইলটা সবার কাছে দিয়ে দিল। ফাইলে ঢুকেই সবাই ছবি দেখতে পেল, আর ছবিতে থাকা লোকগুলোর ফোন নাম্বার দেওয়া আছে নিচে। আর ওই নাম্বারে থাকা ফোনটা সবার আগে হ্যাক করতে হবে, তারপর তাদের গোপন সব কিছু বাইরে নিয়ে আসতে হবে। আর এসব করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা রবিকে বলতে বলল। রবি এই কাজ করার জন্য তার লোকেদেরও কাজে নামিয়ে দিল। রাজনৈতিক বড় নেতা অনেকে সিকিউরিটি ভালো থাকবে, তাদের ফোন, ল্যাপটপ, কম্পিউটার হ্যাক করা একটু কষ্ট হবে। সময় অল্প, কাজ বেশি, তাই রবি নিজের লোকেদের কয়েক জায়গায় পাঠিয়ে দিল। সবার হাতে একটা করে ডিভাইস, যে ডিভাইস দিয়ে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকা সব কম্পিউটার, ফোনের অ্যাক্সেস রবির লোকেদের হাতে থাকা ডিভাইসে চলে আসবে। আর ওই ডিভাইস সোজা রবির কম্পিউটারের সাথে কানেক্টেড করা। দীর্ঘ 1 ঘন্টা হলো প্রায় সবাই কম্পিউটার, ফোনে অ্যাক্সেস এখন রবি তার সিক্রেট এজেন্টের কাছে। যে যেটা বুঝতেছে না রবি সেটা তাকে বুঝিয়ে দিচ্ছে। 1 ঘন্টা শেষ হলে টার্গেট করা সব লোকেদের গোপন সব কিছু রবির হাতে চলে আসে। সব প্রমাণ হাতে আসতেই রবি আরও একটা লিস্ট তৈরি করলো, যেটা দিয়ে কখন কার তথ্য জনগণের সম্মুখে নিয়ে যাবে সেটা ঠিক করলো। কালকে একজনের বিষয় সবার সামনে নিয়ে যাওয়ার প্ল্যান করলো, যে দেশের সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে আসছে। রবি রাত 2টার দিকে ঘুম থেকে উঠে একটা সাইট তৈরি করলো, যেটা নাম দিল রাজনীতির আড়ালে। রবির এই সাইটটি বানালো রাজনীতির আড়ালে নেতারা কি করে সেসব বিষয় প্রকাশ করতে। এই সাইটটি বানাতে প্রায় 1 ঘন্টা সময় লাগলো। সাইটটি খুব সিকিউর করে বানালো, যাতে কেউ চাইলেও অ্যাক্সেস নিতে না পারে, আর না কেউ সাইটটি নষ্ট করতে পারে। সব দিক বিবেচনা করে রবি সাইটটির কাজ সম্পূর্ণ শেষ করলো। সাইটের সম্পূর্ণ কাজ শেষ করে রবি টার্গেট করা সেই নেতার একটা ভিডিও ছেড়ে দিল। তারপর রবি ঘুমিয়ে গেল। রবি ভাবল ভিডিওটা অসময়ে দেওয়ার জন্য ততটা মানুষের কাছে যাবে না। সকালে রিহির চিল্লাচিল্লিতে রবির ঘুম ভাঙে। চোখ মুছতে মুছতে উঠে রবি আর রিহিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সকাল সকাল এত চিল্লাতে কে বলেছে? তো চিল্লাবো না, তুমি বলেছিলে সকালে আমাকে নিয়ে ঘুরতে যাবে। কই, সকাল সকাল ঘুম থেকে উঠবে তা না করে পড়ে পড়ে ঘুমোচ্ছ। তাই বলে এত চিল্লানো কি আছে? আস্তে ধীরে ডাকলেই তো হয় নাকি? রবির কথা শুনে রিহি আরও রেগে গেল। তার মন চাচ্ছে সে আগের মতো রবির চুল ছিঁড়ে ফেলতে, কিন্তু আপু নিষেধ করার পর রিহি কিছুটা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। তা না হলে এতক্ষণে রবির চুলের 12টা বেজে দিত। রিহি এবার রবিকে জোর গলায় বলল, অনেক ডাকছি, তুমি 2 পাশে বালিশ দিয়ে যেভাবে ঘুমোচ্ছ তোমার কানে কি কথা পৌঁছায়? আচ্ছা, উঠতেছি। তাড়াতাড়ি উঠে নাস্তা করতে এসো। রবি উঠে ফ্রেশ হতে চলে গেল। ফোনটা হাতে নিয়ে নাস্তা করতে চলে গেল। প্লেটে কি দিচ্ছে না দিচ্ছে এসব না দেখে ফোনের দিকে তাকিয়ে আছে। আপু সব কিছু আনছে। রির ইচ্ছে করছে রবিকে কয়েকটা বকা দিতে, নাস্তা না করে খালি ফোনের দিকে তাকিয়ে আছে। আরও কিছু সময় পর রিহি বলল, আই ভাইয়া। আর কিছু বলার আগে রবি রিহির দিকে অগ্নি চোখে তাকালো। এইদিকে আপু এসে বসতে বসতে রিহির কথাটা শুনে বসতে গিয়েও দাঁড়িয়ে গেল। রবির অগ্নি চোখ দেখে রিহির চোখে পানি এসে গেল, গলা শুকিয়ে গেল। এর আগে রিহি কখনো রবিকে এভাবে রাখতে দেখেনি। আজ হঠাৎ রিহির এই ভাইয়া কথাটা শুনে যে পরিমাণ রেগে গেল, রিহি পারছে না তার ভাইয়ের দিকে তাকাতে, না পারছে আপুর দিকে তাকাতে, আর না পারছে উঠে যেতে। রিহির চোখে পানি টলমল করছে। আপু রাগি গলায় রিহিকে বলল, এই ভাইয়া মানে কি? আপু সরি, আমি। একদম চুপ, কোনো কথা বলবি না। আপু আমি সত্যিই বুঝতে পারিনি এই ছোট্ট কথাটা শুনে সবাই এত রাগ করবে। তো রাগ না করে তোকে মাথায় তুলে নাচবো নাকি? রবি চুপচাপ তাকিয়ে আছে। আপু আরও অনেকক্ষণ রিহিকে বকে নাস্তা না করে চলে গেল। রবি তখনও বসে আছে। রিহি কাঁদতে কাঁদতে নাস্তা টেবিল ছেড়ে উঠতে চাইলে রবি ডাক দেয়, চুপচাপ বসে খেয়ে নেই। ভাইয়া আমি সত্যি বুঝতে পারিনি।
প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওসব ভুলে যা, এখন নাস্তা শেষ কর। আমার খেতে ইচ্ছে করছে না। রুবি তখনও রিহির সাথে রাগ করে কথা বলেনি। কখনো রাগ হলে সেখান থেকে চলে যেত। আর আপু কে বলতো? আপু রিহিকে বুঝিয়ে বলতো। রুবি কখনোই রিহিকে বকাবকি করেনি। রুবি রিহির চোখে জল একদম সহ্য করতে পারে না। রুবি নিজের চেয়ার ছেড়ে উঠল। এটা দেখে রিহি বলল, তুমি কই যাও? তুমি নাস্তা করো, আমি ঘুরতেও যাব না। রুবি কোনো কথা না বলে চেয়ার ছেড়ে উঠে সোজা রিহির পাশে গিয়ে দাঁড়ায়। রিহির চোখে জল নিজের হাতে দিয়ে মুছে দিয়ে রুবি বলে, দেখ বোন, তুই শুধু আমাদের ছোট, তাই তোকে সবাই ছোটই ভাবে। তুই সামনের বার এসএসসি দিবি, সেদিক দিয়ে তুই এখনো ছোট নয়। তুই অনেক কিছু জানিস, অনেক কিছু বুঝতে পারিস। তুই যদি এভাবে কথা বলিস তাহলে কেমন হবে বল? তুই যে কথাটা বলেছিস এটা আসলে খারাপ কিছু না, কিন্তু জোর গলায় কথা বলা অনেক সময় ভালো কথাতেও খারাপ বানায়। মেয়েদের শান্ত থাকতে হয় সব সময়। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। হয়েছে, এসব বাদ দে। ভাইয়া আমি সত্যি সরি। কথাটা বলতে বলতে রিহি রবিকে জড়িয়ে ধরল। রবি রিহির চোখে পুনরায় জমে থাকা জল মুছে দিয়ে চেয়ারে বসলো। নিজ হাতে রবি রিহিকে নাস্তা নিয়ে দিল। চামচ নিয়ে রবি রিহিকে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে রবি রেডি হয়ে এসে দেখে রিহি তখনও মন খারাপ করে আছে। রবি বলল,